আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি অবস্থা সবার? তোমরা কি বই টই পড়ো নাকি হচ্ছে শুধু ক্লাসই করে যাও? কোনটা? মনে তো হয় না তোমরা বই টই পড়তেছো। তোমরা ভালো পারফর্ম করতেছো না খুব একটা। তোমরা কেন জানি ঝিমাই গেছো, বুঝলা? একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচের কিন্তু কম্পেয়ার হয়, ঠিক আছে? এটা ভেবো না যে একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচের কম্পেয়ার করা উচিত না। অবভিয়াসলি একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচের কম্পেয়ার করা হয় তোমরা যখন ভার্সিটিতে যাবা, ঠিক আছে? বা ধরো আলটিমেটলি যখন বিসিএস এক্সামে যাবা, তখন কিন্তু দেখবা যে তুমি কোন ব্যাচ, 26-27 ব্যাচ, দেখবা তোমার সাথে আমি বিসিএস এক্সাম থাকতে পারি, বুঝলা? তোমার সাথে আমি বিসিএস এক্সামে বসতে পারি। তো তখন তো ব্যাচ টু ব্যাচ কম্পিটিশন হচ্ছে, বুঝলা? দেখা যাচ্ছে তুমি যখন বিসিএস এ যাবা তখন তোমার উপরের 2-3 ব্যাচ, তোমার জুনিয়র 2-3 ব্যাচ সবাই পরীক্ষা দিতে আসছে। হ্যাঁ, সো ব্যাচ টু ব্যাচ কম্পিটিশন হয়, সো অবভিয়াসলি ব্যাচের মধ্যে ঝিমানো যাবে না। কোন স্যারের বই নিব এগুলা এখন বললে হবে? আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদেরকে কেউ হয়তো বা বোঝায় যে এখন ফার্স্ট ইয়ারে পড়িস, এখন সেকেন্ড পেপারের বই নিয়ে কি করবি? হ্যাঁ, যখন সেকেন্ড ইয়ারে উঠবি তখন নতুন বছরের বই কিনতে হবে না, এমনটা না। তুমি পুরাতন বই কিনো না কেন, কেনো? এগুলো কথা কারো কাছ থেকে শুনবা না। কেউ যদি বলে যে বই কেনার দরকার নাই, নতুন বছরে নতুন বই কিনবি, ভাই শিট, এটা একটা মানে বাজে কথা। বই তুমি 100টা বই কিনো, কোনো সমস্যা নাই, বই কিনেই যাও, বই কিনেই যাও। ওকে, থ্যাংক ইউ জিশান। রাইসা বলে আপনি ক্লাসে একদিনও রিপ্লাই করেন নাই। এই রিপ্লাই নিয়ে কি করবো? ক্লাসের মধ্যে রিপ্লাই দিয়ে আর কি। আচ্ছা শোনো, আমরা আজকে যে টপিকটা পড়বো, আগের দিন আমরা কি পড়েছিলাম বলো দেখি? আগের দিন আমরা গতিশক্তি পড়েছিলাম। সো আমরা অনেক কিছু পড়ে ফেলেছি অলরেডি। আমরা বেশ কিছু যে মেন যে ফর্মুলা গুলো যদি বলি, সো আমাদের মেন ফর্মুলা গুলো হচ্ছে P1 V1 ইকুয়াল টু ছিল P2 V2, তাই না? এটা একটা মেন ফর্মুলা ছিল। আমাদের আরেকটা মেন ফর্মুলা ছিল V1 বাই T1 ইকুয়াল হচ্ছে V2 বাই T2। আমাদের আরেকটা মেন ফর্মুলা ছিল P1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 বাই T2। তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে কি বলো দেখি, যে ইয়া টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্কটা যখন হচ্ছে সমানুপাতিক হয়, তাহলে ঘনত্বের সাথে ওইটার একটা সম্পর্ক দিতে পারো। আচ্ছা যাই হোক, আমরা পেয়েছিলাম এই তিনটাকে যদি মিক্স করতাম তখন আমরা পেতাম হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 V2 বাই T2, তাই না? আবার আমরা পেয়েছিলাম যে যদি আমার এই ভিটাকে সরে ভি রো ইকুয়াল টু কি এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু ভি রো, তাই না? ভি রো ইকুয়াল টু কি ছিল? ঘনত্ব। এটা একটা ফর্মুলা পেয়েছিলাম, রো ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে আরেকটা ফর্মুলা, যেখানে যেখানে ভি ছিল সেখানে সেখানে আমরা লিখতে পারি P1 বাই রো 1 ইকুয়াল টু P2 বাই রো 2। এটা একটা পেয়েছিলাম। তারপরে কি পেয়েছিলাম বলতো? তারপরে যেখানে যেখানে ভি সেখানে সেখানে রো, তাহলে এখানে কি দিব? ভি মানে কি 1 বাই রো, তাহলে ওখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে রো 1 T1 ইকুয়াল টু হচ্ছে রো 2 T2। এটা একটা ফর্মুলা, তাই না? তারপরে আমরা পেয়েছিলাম P1 ডিভাইডেড বাই ভি মানে কি 1 বাই রো, মানে এম কাটাকাটি চলে যাবে, তাহলে হচ্ছে রো 1 T1 ইকুয়াল টু P2 রো 2 T2। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে এন ইকুয়াল টু আমরা অনেকগুলো ফর্মুলা
ফর্মুলা পেয়েছি n ইকুয়াল টু হইতে পারে W/m ইকুয়াল টু হইতে পারে V ডিভাইডেড বাই 22.4 STP তে ইকুয়াল টু হইতে পারে n/na। na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? আচ্ছা, আর কি পেয়েছিলাম বলো দেখি? আমরা পেয়েছিলাম রো ইকুয়াল টু PM/RT, এটা একটা ফর্মুলা পেয়েছিলাম। তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে আংশিক চাপের ফর্মুলা পেয়েছিলাম যে x ইকুয়াল টু কি হবে, NA ডিভাইডেড বাই XA ইকুয়াল টু NA, মানে NA ডিভাইডেড বাই NT। এটা হচ্ছে কি, এটাকে কি বলা হয় বলো দেখি? এটা কিসের ফর্মুলা? এটা কিসের ফর্মুলা? মোল ভগ্নাংশ, তাই না? এটা হচ্ছে মোল ভগ্নাংশ, এটা আমরা পেয়েছিলাম। তারপরে আমরা কি পেয়েছিলাম বলো দেখি? মোল ভগ্নাংশের পরে আমরা পেয়েছিলাম হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ছিল কি, PA ইকুয়াল টু XA ইন্টু P টোটাল, তাই না? এটা আমরা পেয়েছিলাম। তারপরে আমরা আরো কিছু জিনিস শিখেছিলাম যে সামেশন অফ x, মানে মোল ভগ্নাংশের যোগফল হয় 1, সামেশন অফ PI মানে আংশিক চাপের যোগফল হয় P টোটাল, তাই না? তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে আর কি কি পেয়েছিলাম বলো? ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা কি পেয়েছিলাম? যে P ইকুয়াল টু, তাই না, P টোটাল ইকুয়াল টু ছিল কি, PA VA প্লাস PB VB, তাই না? PB VB মানে এটার অনেকগুলো কেস ছিল, 4-5টা কেস ছিল। PB VB ডিভাইডেড বাই কি ছিল, V টোটাল, তাই না? এটার 4টা কেস ছিল, 4 কেসেস, 4টা কেস পড়েছিলাম। তারপরে আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র পড়েছিলাম, RA/RB ইকুয়াল টু হচ্ছে √ওভার MB/MA ইকুয়াল টু হচ্ছে VA/TA ডিভাইড বাই VB/TB ইকুয়াল হচ্ছে LA/TA LB/TB ইকুয়াল টু হচ্ছে কি MA, তাই না, MA/TA MB/TB, তাই না? ভলিউম ফ্লো রেট, লেন্স ফ্লো রেট, মাস ফ্লো রেট। এরপরে আমরা পেলাম হচ্ছে CRMS ইকুয়াল টু √ওভার 3RT/M। সি এভারেজ কি ছিল বলো দেখি? সি এভারেজ ছিল কি √ওভার 8RT ডিভাইডেড বাই πM, এই ছিল, তাই না? আর কি ছিল বলো? আর কি কি পড়েছো? আর পড়েছো হচ্ছে সি ইকে ইকুয়াল টু 3/2 nRT, তাই না? আর ইকে অফ ওয়ান মলিকিউল এটা কি ছিল, 3/2 KT, তাই না? 3/2 KT। সো এতগুলো পড়া তোমরা অলরেডি পড়ে ফেলেছো। ইচ এন্ড এভরিথিং অনেক ডিটেলসে দেখানো হয়েছে। তোমাদের কাছে মনে হইতে পারে হয়তোবা যে কোনো জিনিস ডিটেলসে দেখানো হয় নাই। প্রত্যেকটা জিনিস আমরা এক্সপেরিমেন্টালি বা বুঝে যেভাবে করা যাইতে পারে, ইচ এন্ড এভরিথিং আমরা এভাবে করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আরেকটা পড়েছিলাম ওই যে কি বলো দেখি, যে ভি সমানুপাতিক এন, তাই না? এটা পড়েছিলাম না? তাহলে V1/N1 ইকুয়াল টু হচ্ছে V2/N2, এটাও একটা পড়েছিলাম, অ্যাভোগাড্রোর ল, তাই না? তাহলে 12, এটা 13 14 15, হ্যাঁ এখানে হচ্ছে 4টা কেস আছে, তো এটাকে আমি 16ই দিলাম। এটা 17, এটা 18, দিস ইজ 19 20 21। আরেকটা পড়েছিলাম এটারই, যে 22 নাম্বার হচ্ছে CRMS ইকুয়াল টু √ওভার 3P/ρ, তাই না? 3P/ρ ক্লিয়ার? তাহলে এই যে আহমদুল বলছে বইয়ের সব ম্যাথ পারি, সো এগুলা কিন্তু অনেক সুন্দরভাবে পড়ানো হয়েছে। বলতো কোনো সূত্রের ম্যাথ করানো হয়নি এমন কোন সূত্র আছে? প্রত্যেকটা সূত্রর কিছু না কিছু ম্যাথ তোমাকে করানো হয়েছে, প্রত্যেকটা ফর্মুলার কিছু না কিছু ম্যাথ কিন্তু তোমাকে
করানো হয়েছে। সো দেখো আমি কিন্তু অলরেডি এই জিনিসগুলো যে লিখলাম, আমার কি মাথার ভিতরে আমি কি মানে সবসময় এগুলো মাথায় ভাবি না, ঠিক আছে? আমার তো আরো অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়, তাই না? আমার আরো অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়, পড়াইতে হয়, হ্যাঁ, বাট এই জিনিসগুলো আমার সব সময় মেমোরিতে থাকে। তো তোমাদেরকেও এগুলো মেমোরিতে রাখতে হবে, তোমাদেরকেও এগুলো সব সময় মেমোরিতে রাখতে হবে। সো আসলে আর কোনো ফর্মুলা এই চ্যাপ্টারে নাই, আর কোনো ফর্মুলা এই চ্যাপ্টারে নাই। এই পিভি ইকুয়াল টু এনআরটি লিখি নাই, ড্যাম, কি একটা অবস্থা, পিভি ইকুয়াল টু এনআরটি লিখি নাই। আচ্ছা লিখে ফেলো, 23 নাম্বার মেন মন্ত্রই লিখি নাই, পিভি ইকুয়াল টু, লিখছি তো মনে হয়, লিখছি 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 লিখছি। আচ্ছা আরেকটা ফর্মুলা আছে, 24-23 নাম্বার লিখো তাও, এটা পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, যেটা আজকে আমরা পড়বো। আজকে তাহলে আমরা এই 23 নাম্বার ফর্মুলাটা পড়বো। আজকে আমরা এটা লিখবো, পড়বো পি প্লাস এ, মানে এই ফর্মুলাটা যে আইডিয়ালের জন্য, যেটা আসলে হয় না, বাস্তব হইলে ওইরকম হয়, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু আর টি। আরেকটা আছে জেড ইকুয়াল পিভি ডিভাইড বাই এন আর টি, এটা আছে জেড। এই দুইটা পড়বো আজকে আমরা, ঠিক আছে? তাহলে এইটা দিস ওয়ান এন্ড দিস ওয়ান, 23 এন্ড 24, ঠিক আছে? সো বলো তো ভাই, তোমরা একটু অনেস্ট কথাগুলো বলো, যে তোমরা কি আসলেই বইয়ের ম্যাথ প্র্যাকটিস করতে যাচ্ছ? মানে যদি বইয়ের ম্যাথ প্র্যাকটিস করো তাহলে কি খুব বেশি প্রবলেম হচ্ছে? মানে শিশির ভাই যা পড়িয়েছে তার বাইরে বইয়ে অনেক হাজার হাজার ম্যাথ আছে, বা হাজার হাজার থিওরি আছে, থিওরি তুমি বইয়ে পাবা না। আমি যা পড়িয়েছি এর বাইরে এই রিলেটেড থিওরি পাবা না, বরং তুমি বইয়ের থেকে দেখবা আমার নাম্বার অফ কেস, আমার নাম্বার অফ মানে টেকনিক্স অনেক বেশি তোমাকে আমি পড়িয়েছি। তুমি চাইলে 4-5টা বই দেখতে পারো, ঠিক আছে? সো তোমরা যখন দেখবা যে হচ্ছে তুমি বইয়ের ম্যাথ পারতেছো, তখন তুমি বুঝবা ইউ আর ইন আ রাইট ট্র্যাক। বাট তুমি একটা ক্লাস করার পরে যদি বইয়ের ম্যাথ করো এবং 4-5 দিন বইয়ের ম্যাথে সময় দেওয়ার পরেও যদি তোমার মনে হয় যে আমি বইয়ের ম্যাথ পারছি না, তখন বুঝবা যে তোমার কনসেপচুয়ালি ঘাপলা আছে। সো কনসেপচুয়ালি ঘাপলাটা কিভাবে বুঝবা? পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে বইয়ের ম্যাথ করতে যাওয়ার সময় যদি দেখো যে না, মানে আমি কোনোভাবেই পারছি না, হ্যাঁ, খাতা রিভাইজ দিয়েও আমি বইয়ের ম্যাথ পারছি না, তাহলে বুঝবা তোমার কনসেপচুয়ালি অনেক বেশি ঘাপলা আছে, তখন কিন্তু তোমাকে ক্লাস আবার করতে হবে। ওকে, সো আমরা ম্যাক্সিমামই দেখছি যে বলছো যে বইয়ের ম্যাথ পারা যাচ্ছে, আর কয়েকজন বলছো বই কিনি নাই, তো বই কিনতে হবে, হ্যাঁ, সেটা নতুন কিনো পুরাতন কেনো, বাট কেনো, বই কেনো। হ্যাঁ, আর যদি একান্তই মানে এখন বই না কিনে থাকো, তাহলে আমাদের প্র্যাকটিস বুক গুলো থেকে ম্যাথ গুলো করো, সিকিউ করো বা আদার্স এমসিকিউ গুলো করো। ওকে, 16 নাম্বারের পরের ফর্মুলা 17 নাম্বার, হ্যাঁ এটা পড়ানো হয়েছে, ক্লাস করে নিও। হ্যাঁ, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র 2টা ক্লাস ধরে করানো হয়েছে এটা। ওকে, এবং এখানে আরেকটা ফর্মুলা আছে, ওই যে ঘনত্ব দিয়ে একটা করা যেতে পারে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 23 নাম্বার, আর আমাদের 24 নাম্বার যে ফর্মুলা সেটা আমরা করব। চলো আমরা শুরু করি। আমরা বলেছিলাম হচ্ছে আইডিয়াল গ্যাস আর হচ্ছে রিয়াল গ্যাস দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আইডিয়াল গ্যাস একটা জাস্ট কনসেপ্ট, আমরা বলেছিলাম আইডিয়াল গ্যাস ইজ জাস্ট আ কনসেপ্ট, তাই না? মনে আছে আইডিয়াল গ্যাস আর রিয়াল গ্যাসের কথা? তো চলো আমরা একটু দেখি তো, আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস, রিয়াল গ্যাস, বাংলায় বললে এটা হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আজকের ক্লাসটা খুবই মজার হবে, এন্ড আমি প্রত্যেকটা ক্লাসে যেমন তোমাদেরকে বাজি দিয়ে বলি, ভাইয়া আপনার পড়ার সাথে হাজারি স্যারের বইয়ের মিল নাই, বাট ম্যাথমেটিক্স তুমি পারছো কিনা সেটা দেখবা, জিনিসগুলো তুমি পারছো কিনা সেটা দেখবা। তুমি হাজারি স্যারের বইয়ের থেকে বেশি জানো, সিয়াম, তুমি হাজারি স্যারের বইয়ে যতটুকু লেখা আছে তার থেকে বেশি জানো, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি, বুঝলা?
হাজারি স্যারের বই যতটুকু লেখা আছে তার থেকে তুমি বেশি জানো এই ক্লাস, মানে আমার সবগুলো ক্লাস করার পরে। আচ্ছা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলতো, বাস্তব গ্যাস। রিয়াল মানে কি, বাস্তব গ্যাস। আচ্ছা, সো বলো দেখি, আমি বলেছিলাম কোন একটা ক্লাসে যে আইডিয়াল গ্যাস হইতে গেলে আমার দুইটা অনুমান বা অ্যাজাম্পশন করা লাগে। দুইটা অনুমান বা অ্যাজাম্পশন করা লাগে। কি কি বলো দেখি ভাই। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে এদের গ্যাস অণুগুলোর আয়তন অত্যাধিক ছোট, বা নাই বললেই চলে। এদের গ্যাস অণুগুলোর আয়তন অত্যাধিক ছোট বা নেই বললেই চলে, তাই না? এটা ছিল আমাদের একটা অ্যাজাম্পশন। এটা বাঁকা হলো কেন? আচ্ছা, সোজা করে নেই। আচ্ছা দেখো, হ্যাঁ, খুব খুব মনোযোগ দিয়ে বুঝবা আজকের ক্লাসটা। হ্যাঁ, এবং এখান থেকে একটা সিকিউ আসবে, এবং এই সিকিউটা পারে না সবাই। ম্যাথমেটিক্যাল সিকিউ সবাই পারে, বাট এটা হচ্ছে পিওর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে অ্যাজাম্পশন হচ্ছে কি, যে গ্যাস অণুর আয়তন, অতিশয় নগণ্য, অতিশয় নগণ্য, ঠিক আছে, বা নেই বললেই চলে, বা নেই বললেই চলে, বললেও চলে। এই বাংলা এভাবে লিখি আমি, ঠিক আছে, বললেও চলে, যাই হোক, নেই বললেও চলে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় মনে করো এখানে আইডিয়াল গ্যাস আছে, তো আইডিয়াল গ্যাসের পার্টিকেল গুলো খুবই ছোট 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 হবে, খুবই ছোট 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 ছোট। বাট বাস্তব গ্যাস বা রিয়াল কন্ডিশনে জিনিসটা খুবই ডিফারেন্ট। রিয়াল কন্ডিশনে বলে যে গ্যাস অণুর আয়তন যথেষ্ট বড়, ঠিক আছে, মানে ইগনোরেবল করা যাবে না, মানে ইগনোর করা যাবে না। এখানে যেমন ইগনোর করে ফেলা হচ্ছে, এখানে ইগনোর করা যাবে না, এখানে ইগনোর করা যাবে না, ঠিক আছে। আমরা দেখছি, সমস্যা নাই। যথেষ্ট বড়, ঠিক আছে। কেমন কেমন বড়? এরকম বড়, মনে করো যে হচ্ছে এরকম, কথার কথা, ঠিক আছে, এরকম, মানে এরকম ধরে নাও আর কি, মানে বোঝার সুবিধার্থে, এরকম, ঠিক আছে। তো এগুলা পার্টিকেল খুবই ছোট 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 ছোট, এদের পার্টিকেল গুলো খুবই বড় 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 বড়, ঠিক আছে। আচ্ছা, 19 নাম্বার সূত্র বুঝতেছে না কি এটা? ড্যাম, এটা করানো আছে, দেখো, এটা ক্লাস করতে হবে রেগুলার। প্রমাণ করানো নাই, বাট বলে দেওয়া আছে যে কিভাবে আসতে পারে। 2 নাম্বার, এদের মধ্যে যে কথাটা হচ্ছে যে একটা পার্টিকেল আর আরেকটা পার্টিকেলের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কোনো বল নাই। এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, ঠিক আছে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, এদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই, ঠিক আছে। নো, ইংরেজি লিখলে তোমরা আবার খেপে যাও, আমি একটু ইংরেজি লিখি, তোমরা বাংলা লিখে নাও, ঠিক আছে। লিখো, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। নো ইন্টারমলিকুলার, ইন্টার মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, বাংলা লিখতে অনেক সময় লাগে, তাহলে নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, ঠিক আছে। বা ইগনোরেবল, নো লিখতে পারো বা ইগনোরেবল বলতে পারো, মানে একটা মলিকিউলকে আরেকটা মলিকিউল আকর্ষণ করবে না, ঠিক আছে, একটা মলিকিউলকে আরেকটা মলিকিউল আকর্ষণ করবে না। তাহলে এখানে কি হলো? এখানে দেখা গেল যে না, একটা মলিকিউলকে আরেকটা মলিকিউল আকর্ষণ করবে, ঠিক আছে। ইন্টারমলিকুলার, তোমাদেরকে ইংরেজি টার্ম শিখতে হবে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এক্সিস্টস, মানে এক্সিস্ট করে, মানে উপস্থিত, পাওয়া যায়, ঠিক আছে। ইন্টারমলিকুলার আকর্ষণ বলটা পাওয়া যায়, এখানে এক্সিস্ট করে, মানে এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এই পার্টিকেলও একে আকর্ষণ করবে, এই পার্টিকেল একে আকর্ষণ করবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে, বুঝলা? ক্লিয়ার?
পরীক্ষার খাতায় ইংরেজিতে লিখতে হবে না, আপাতত লিখবা না, তবে ভার্সিটিতে উঠলে বই সব ইংরেজিতে, খাতায় লিখতে হবে ইংরেজিতে, যে ভার্সিটিতে পড়ো না কেন, যদি না তুমি ইয়াতে চলে যাও কি বলে ডিপ্লোমাতে চলে যাও, ডিব্বা হয়ে যাও। জান্নাতুল ফেরদৌস বলছো স্ক্রিন ক্লিয়ার না, হাই কেন স্ক্রিন ক্লিয়ার হবে না, 100% ক্লিয়ার। ওকে 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 ডান। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের ফর্মুলা হচ্ছিল পিভি ইকুয়াল এন আর টি, বাট এইখানে এসে আমাদের ফর্মুলা হয়ে গেল পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এন আর টি। কেন কেন এটা কেন ভাই, এত বড় ফর্মুলা কেন চলে আসলো? কেমিস্ট্রি মানে কি ব্যতিক্রম? ওয়াই 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 এইটা এখন আমরা পড়বো যে এটা ফর্মুলা ছিল, দ্যাট ইজ ভেরি গুড, এবং এটা দিয়ে আমরা অনেকক্ষণ অনেক ম্যাথ করে আসলাম, দুনিয়ার সব ম্যাথ আমরা করে আসলাম এটা দিয়ে, বাট হোয়াই দিস, এটা কেন চলে আসলো এখন? তো এটা দিয়ে আমরা কোনো ম্যাথ করব না, আমরা খালি দেখব যে আমরা যদি আরো জটিল ক্যালকুলেশনে যাই, আমরা যদি আরো ডেপথে যাই, তাহলে এটা আসবে। নট অনলি দিস, মানে হাজারি স্যারের বইয়ে বা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে নাই, এটাকে তো ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন বলা হয়। এটার নাম কি ভাই লিখো, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন। বাট এরকম আরো অনেক ইকুয়েশন আছে, যেমন হচ্ছে এস আর কে ইকুয়েশন আছে, এস আর কে, ঠিক আছে, এটা শাহরুখ খান ইকুয়েশন না, এস আর কে ইকুয়েশন, ঠিক আছে তিনজন সায়েন্টিস্ট আর কি, যাই হোক। তো আমরা এখন এটা দেখব, ঠিক আছে। তো দেখো লিখো ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, লিখো ভ্যান্ডার ওয়ালস ইকিউএন, ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনকে আমরা শর্টে এভাবে লিখি, ঠিক আছে। তোমাকে আমি কিছু জিনিস শিখাই দেই, যে যারা যদি মনে করো কাউকে বুঝাতে যাবা, যখন তোমরা বুঝাতে যাবা, ইকুয়েশন লিখতে তো অনেক বড় টার্ম, ইকিউএন ইকুয়েশন, ঠিক আছে। সলিউশন এস ও এল এন, সলিউশন বিটুইন, হ্যাঁ, তাহলে কি বিটুইন তো তোমরা জানো, ঠিক আছে। ওই যে ইয়া আছে একটা, উইথ রেসপেক্ট টু ডাব্লিউ আর টি, হ্যাঁ এইভাবে লিখতে পারো। এগুলো কোনো জেনজি ল্যাঙ্গুয়েজ না, এগুলো অনেক বইয়েও লেখা হয়, ঠিক আছে, হায়ার লেভেলের অনেক বইয়েও লেখা থাকে, ইকুয়েশন সলিউশন উইথ রেসপেক্ট টু। আচ্ছা, তো ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনের প্রথম আমরা যে কাজটা করব সেটা লিখো হচ্ছে আয়তন সংশোধন, ঠিক আছে। লিখো ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন, বাংলায় এটা কি বলে ভাই? আয়তন সংশোধন, আয়তন সংশোধন, ভলিউম কারেকশন বা আয়তন সংশোধন। ভালো করে বোঝো, পরীক্ষাতে আসবে, এক্সামে আসবে, কলেজ এক্সামে আসবে, যাদের এই সিলেবাস আসে, যাদের সিলেবাসে এটা আছে, এক্সামে কিন্তু এটা আসবে। এবং এখানে কিন্তু ম্যাথ না, থিওরিটিক্যাল, এটাই ব্যাখ্যা করতে হবে। আমি যা বলছি প্রত্যেকটা কথা মানে ঐশ্বরিক বাণীর মতো শুনতে হবে, বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আর যদি তোমার ফোকাস একটু এদিক ওদিক হয়, তুমি ভুল করবা, তুমি কনসেপ্ট বুঝতে পারবা না, ঠিক আছে। ওকে, কফি শেষ, এবার হচ্ছে পুরো দমে পড়াশোনা। ভলিউম কারেকশন, এখন দেখো আইডিয়াল গ্যাসে তো ভাই আমাদের খুব সুন্দর একটা জিনিস ছিল, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি ছিল? আইডিয়াল মানে আদর্শ, আদর্শ অবস্থায় আমাদের ইকুয়েশন ছিল পিভি ইকুয়াল এন আর টি, তাই না? তো এইখানে আমরা ভিটাকে কি বলতাম বলো দেখি, ভিটা কোন আয়তন? এখানে আমরা ভিটা এইভাবে নিতাম, এখানে আমরা ভিটাকে এইভাবে ধরতাম, যে মনে করো একটা অনেকগুলো গ্যাস আছে, এই 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 এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস, ছোট 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 আইডিয়াল গ্যাস, বুঝছো, ছোট 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 আইডিয়াল গ্যাস, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এক কাজ করো তো, পাত্রের আয়তনটা মনে করো ভি, এই পাত্রের আয়তন হচ্ছে ভি, পাত্রের আয়তন, কালি শেষ, কালি শেষ, এখন কালি চলে আসবে, এই
পাত্রের আয়তন হচ্ছে ভি। আচ্ছা এখন দেখো এক একটা গ্যাস মলিকিউল এখানে আছে। আমার আইডিয়াল অবস্থার অ্যাজাম্পশন কি ছিল ভাই? আমার আইডিয়াল অবস্থার অ্যাজাম্পশন কি ছিল বলো? আমার আইডিয়াল অবস্থার অ্যাজাম্পশন কি ছিল? যে এই গ্যাস অণুগুলোর আয়তন কি অনেক ছোট, গ্যাস অণুগুলোর আয়তন অনেক ছোট। তাহলে আমি যদি সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসি, সবগুলোকে বেঁধে একটা জায়গায় নিয়ে আসি, মনে করো এখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম, কথার কথা এই সবগুলো গ্যাস অনেক ছোট 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 ছোট, তাহলে এগুলোকে যদি আমি, এরা তো ঘুরে বেড়াচ্ছিল এমনি 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 এমনি, এখন এদেরকে যদি আমি নিয়ে এভাবে চাপ দিয়ে একটা কোণায় নিয়ে আসি, আর পুরো জায়গার আয়তন তো ভি, মানে এই পুরো পাত্রের আয়তন ভি, তাহলে এই আয়তনটা কি অনেক বড় কোনো আয়তন হবে বলো দেখি? এইটুকু আয়তন, এই আয়তনটা কি অনেক বড় কোনো আয়তন হবে? মানে এটা তো টোটাল গ্যাসের আয়তন, এটুকুই তো হচ্ছে টোটাল গ্যাসের আয়তন। বাট আমরা তো সবসময় পড়ে আসছি যে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, কিভাবে পড়ি সেটাই আমি বলছি। যে এই যে আইডিয়াল গ্যাস যার এক একটা পার্টিকেল সাইজ খুবই ছোট ছোট ছোট, সবগুলোকে একটা কোণায় নিয়ে আসলে এখানে রাখলাম, আমার পাত্রের আয়তন ভি, তাহলে এর আয়তনটা অলমোস্ট জিরোর কাছাকাছি না, কারণ সবাই তো জিরোর কাছাকাছি, তাই না? 1000টা জিরো গুণ করলে কি হবে? 1 কোটিটা জিরো গুণ করলে কি হবে? জিরোই হবে, তাই না? অলমোস্ট জিরো, অলমোস্ট নেগলিজিবল বলা যেতে পারে, অলমোস্ট জিরো, তাই না? জিরো না বলে এটা বলা যায় যে উপেক্ষণীয় বা নেগলিজিবল কথাটা বলা হয়। কি বলা হয় বলতো? নেগলিজিবল। যে কোনো জায়গায় সায়েন্সে জিরো না বলে সবসময় ছোট, খুবই ক্ষুদ্র হইলে আমরা বলি নেগলিজিবল। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে বলো দেখি? টোটাল আয়তনটা কি হবে? গ্যাসগুলো কত জায়গা জুড়ে ঘোরাঘুরি করতে পারছে? গ্যাসগুলো ফ্রি স্পেস কত? হ্যাঁ, গ্যাসের ভ্রমণের আয়তন কত হচ্ছে? গ্যাসের ভ্রমণের ফ্রি স্পেস, ফ্রি স্পেস কতটুকু স্পেসে ঘুরতে পারছে? ও পুরো আয়তন জুড়েই ঘুরতে পারছে, কারণ ওর তো খুবই অল্প, পুরোটা জায়গা জুড়েই ঘুরতে পারছে, তাই না? পুরো ভি আয়তন জুড়ে ও ঘুরতে পারছে। হ্যাঁ শফিউল ধরছো, বাকিরা বুঝতে পারছো? পুরো জায়গা জুড়েই তো ও ঘুরতে পারতেছে, এই জায়গাটুকু তো অল্প একটু জায়গা যেটা মার যাচ্ছে, ঠিক আছে? তার মানে পুরো জায়গা জুড়েই ঘুরতে পারছে। তার মানে পাত্রের আয়তনই কিন্তু দিন শেষে গ্যাসের আয়তন হচ্ছে কখন? আইডিয়াল যদি আমি ধরি, আইডিয়াল ধরলে পাত্রের আয়তন গ্যাসের আয়তন, ঠিক আছে? আসলে এই যে আয়তনটা এটা হচ্ছে কি গ্যাস কতটুকু জায়গা জুড়ে ঘুরতে পারে, নট গ্যাসের আয়তন। গ্যাসের ঘোরাফেরা করার জন্য কতটুকু জায়গা আছে সেটা কি বলছি, গ্যাসের ঘোরাফেরা করার জন্য কতটুকু জায়গা আছে, মনে হয় গ্যাসের আয়তন, বাট আসলে অ্যাকচুয়াল টার্মটা কি? গ্যাসের ঘোরাফেরা করার জন্য কতটুকু জায়গা আছে। ভাই বইয়ে কিন্তু পাবা না এত সুন্দর করে, কথাগুলো শোনো, বোঝো, ফিল করো, দরকার হলে আবার রেকর্ডেড ক্লাস করো, ঠিক আছে? তার মানে গ্যাসের ঘোরাফেরা করার জন্য তাহলে কতটুকু আয়তন? ভি আয়তন। ওকে, সো আমার দিন শেষে আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, খুবই সুন্দর, খুবই বাস্তব একটা ইকুয়েশন, ঠিক আছে? বাট আসলে কি তাই হবে? মানে আসলে কি এগুলো ছোট 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 না? তাহলে আমরা এখন দেখবো রিয়াল কন্ডিশনে কি হয়। তাহলে রিয়াল কন্ডিশনে আমার আয়তনটা ভিন্ন হবে, কারণ কি? কারণ এই আয়তনগুলো তো আমার বড় 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 বড়, তাই না? তাহলে আমরা দেখি, চলো রিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশন বা বাস্তব কন্ডিশনে রিয়াল গ্যাস। তো রিয়াল গ্যাসে দেখো ভাই, এক একটা গ্যাসের পার্টিকেল সাইজ মনে করো বড় বড়, ঠিক আছে? বড় বড় পার্টিকেল সাইজ, এরকম কিনা? বড় বড় পার্টিকেল সাইজ ধরো, মানে বাস্তব অ্যাটলিস্ট আদর্শের থেকে তো বড় বড়, আমি বোঝানোর জন্য এত বড় বড় দিচ্ছি। তাহলে পাত্রের আয়তনটা মনে করো ভি, পাত্রের আয়তন ভি, পাত্রের আয়তন ভি, আর একটি গ্যাস অণুর আয়তন লিখো দেখি, আচ্ছা একটি না, লিখো 1 মোল গ্যাসের আয়তন, ঠিক আছে? দাঁড়াও এখানে আমি লিখতেছি, দেখো মনে করো তুমি এখানে 1 মোল গ্যাস নিয়েছো, এবার বলো তো এগুলোকে যদি তুমি একটা সাইডে নিয়ে আসো, ঠিক আছে? এগুলোকে যদি তুমি একটা সাইডে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে কি এবার এটাকে তুমি ইগনোর করতে পারো?
এবার কি তুমি এটাকে ইগনোর করতে পারো? এখানে যেমন অনেক ছোট ছিল, এখন কি এত ছোট হবে? পাত্র কি আর পুরো পাত্র মানে এখন কি গ্যাস পুরো পাত্র জুড়ে ঘোরাঘুরি করতে পারতেছে? বলো, পারতেছে না। আর ঘোরাফেরার জায়গাটা কমে গেছে। এটাই তো প্রবলেম। এটাই তো পিভি ইকুয়াল টু এনআরটি তে ভি এর প্রবলেম, যে আমি পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন নিয়ে ফেলেছি। বাট পাত্রের পুরো আয়তনটাই কি গ্যাসের আয়তন হবে? পাত্রের পুরো জায়গা জুড়েই তো গ্যাস ঘোরাফেরা করতে পারবে না। এই রুমে যদি 10 জন মানুষ থাকে, তাহলে তুমি কি বলতে পারো যে আমি পুরো পুরো ঘরটাই আমার জন্য ফাঁকা? না, কারণ 10 জন মানুষ আছে এখানে, তুমি বাদে আরো 9 জন, ওই বাকি 9 জনের আয়তনটাও তো ফ্যাক্ট। ওকে, আচ্ছা, তো ধরলাম 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের অণুর আয়তন, 1 মোল গ্যাসের অণুর আয়তন কত? বি। বি কি? পরে কেউ জিজ্ঞেস করবে না যে বি কি, খুবই ইম্পর্টেন্ট। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি, 1 মোল গ্যাস অণুর আয়তন হচ্ছে বি, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এন মোল গ্যাসের আয়তন কি হবে বলো দেখি? যদি এখানে এন মোল গ্যাস অণু থাকে, তাহলে এন মোল গ্যাস অণুর আয়তন কি হবে? গ্যাস অণুর আয়তন কি হবে বলো? এনবি। এনবি, এক্স্যাক্টলি। তাহলে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি, তাহলে এন মোল গ্যাস অণুর আয়তন হচ্ছে এনবি। তাহলে বলো তো ভাই, এই যে ফ্রি স্পেসটুকু তুমি দেখতে পাচ্ছ, এই যে ফ্রি স্পেস তুমি দেখতে পাচ্ছ, ফ্রি স্পেস, এই ফ্রি স্পেসটুকুর আয়তন কত হবে? পুরোটার আয়তন হচ্ছে ভি। আর এইখানে মনে করো এন মোল গ্যাস আছে, এন মোল গ্যাস মনে করো এখানে আছে, ঠিক আছে? পুরোটার আয়তন হচ্ছে ভি, আর এইখানে এন মোল গ্যাস আছে, ঠিক আছে? এন মোল গ্যাস যার আয়তন হচ্ছে এন বি, আর এই পুরো পাত্রের আয়তন হচ্ছে ভি। তাহলে ফাঁকা স্পেস যতটুকু, তার আয়তন কত হবে? ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন বি, কারণ পুরোটা ভি আর এন বি বাদ যাবে, কারণ এন বি তো এতটুকু অকুপাই করে ফেলেছে, নিয়ে ফেলেছে। অতএব অতএব গ্যাসের জন্য ফ্রি স্পেস, ফ্রি স্পেসের আয়তন কত? আয়তন তাহলে কি দাঁড়াচ্ছে বলো? ভি মাইনাস এন বি। দ্যাটস দ্য মেইন থিং। যে কারণে এখন যখন তুমি এটা তো লিখছিলে কিসে? আইডিয়াল অবস্থায়, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে বলো পিভি এই কথাটা কি লেখা এখানে ঠিক আছে? এই কথাটা কি এখানে ঠিক আছে? না, কোনোভাবে এই কথাটা এখানে ঠিক নাই। তাহলে তুমি এবার লিখবা আয়তন সংশোধন করে পাই। কি লিখবা? আয়তন সংশোধন করে পাই। লিখো 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 লিখো, বাংলায় লিখো, আয়তন সংশোধন করে পাই। আয়তন সংশোধন করে পাই, এটা পরীক্ষাতে আসবে। সংশোধন করে পাই, কি পাই? কি? পি ইন্টু ভি এর জায়গায় হবে কি? ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে এন আর। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে শুধুমাত্র আয়তন সংশোধন। তাহলে আমাদের একটা কাজ গেল, তাহলে আমাদের একটা কাজ গেল, বুঝলা? ক্লিয়ার? তাহলে এই কথাটা বইয়ে দেখবা বাংলা ভাষায় লেখা আছে, তো ওই বাংলা ভাষা পড়তে গেলে যারা একদম ব্রিলিয়ান্ট তারা বুঝবা, আর যারা একটু কম ব্রিলিয়ান্ট, মাথায় কম প্রেশার নিতে পারো, তারা বুঝতে পারবে না। তাহলে আয়তনটা আমাদের সংশোধন হয়ে গেল, এখন তাহলে কি সংশোধন বাকি বলো দেখি? এখন কি সংশোধন করতে হবে? ভাইয়া জেনজি ল্যাঙ্গুয়েজ মানে কি? জেনজি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, হ্যাঁ, আই ওয়াই কে ওয়াই কে, বুঝলা? জেনজি ল্যাঙ্গুয়েজ হচ্ছে
তুমি জিজ্ঞেস করলা জেনজি ল্যাঙ্গুয়েজ কে কি, তখন আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি কি আই কে ওয়াই কে কি আই কে ওয়াই কে, এটাই হচ্ছে তোমার কথার অ্যান্সার। তো আমি যদি এটা বলে তোমার কথার অ্যান্সার দেই তাহলে এটাই হচ্ছে জেনজি ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে কি ইফ ইউ নো ইউ নো, মানে তুমি জানলে জানো, শেষ। ঠিক আছে, যদি তুমি জানো তাহলে জানো, না জানলে বাধ্য, দরকার নাই। এটাই হচ্ছে জেনজি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো আমাদের আয়তন সংশোধন হইলো, এবার আমাদেরকে চাপটা সংশোধন করতে হবে। আমাদের সমস্যা তো ছিল আয়তন আর চাপ নিয়ে, তাই না? মানে চাপ কার সাথে রিলেটেড? চাপ রিলেটেড হচ্ছে বলের সাথে, চাপ রিলেটেড হচ্ছে বলের সাথে, তাই না? এই যে এটা তো আমাদের আয়তনের ব্যাপারটা গেল। তাহলে এবার আমাদেরকে নো ইন্টারমলিকুলার ফোর্স আইডিয়ালে বলছে, বাট রিয়ালের ক্ষেত্রে আমার বলছে যে মলিকুলার ফোর্সটা আমার লাগবে। ঠিক আছে, মানে মলিকুলার একটা ফোর্স আছে, অ্যাট্রাকশন ফোর্স, তো সেটা নিয়ে আমরা এখন কাজ করব। লিখো প্রেসার কারেকশন, 2 নম্বরে লিখো প্রেসার কারেকশন বা চাপ সংশোধন। প্রেসার কারেকশন, কারেকশন বা চাপ সংশোধন। তো চাপের ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম বলো তো? আচ্ছা বলো, একটা নর্মাল কথা বলো, বাস্তব অবস্থায় বেশি চাপ দিবে নাকি আদর্শ অবস্থায় বেশি চাপ দিবে? বাস্তব অবস্থায় বেশি চাপ প্রয়োগ করবে নাকি আদর্শ অবস্থায় বেশি চাপ প্রয়োগ করবে? আমার ক্লাসের 95% স্টুডেন্ট ভুল উত্তর দিচ্ছ। 95% সবাই বলছে বাস্তব অবস্থায় চাপ বেশি দিবেন না। তোমরা হয়তো বা সূত্র দেখে বলো, এবং আমি জানি যে অনেকে ইন্টার পাস করে চলে যায়, তাও জানে না যে বাস্তব অবস্থায় চাপ বেশি না। মানে ফর্মুলা দেখছে, ফর্মুলা দেখছে যে এই যেটা পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, হ্যাঁ, আর ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে এন আর টি। তাহলে এই যে আয়তন যেহেতু কমে গেছে মাইনাস, তাই তাহলে চাপের সাথে যেহেতু যোগ, তার মানে অবশ্যই এখানে আমার ইয়া বেশি, চাপ বেশি। বাট না, এটা অন্য, মানে চাপটা তোমাকে আসলে কোন চাপ মিন করে সেটা বুঝতে হবে। যেমন আয়তনটা কি বললাম, যে গ্যাসগুলো আসলে কত ফ্রি স্পেস পাচ্ছে মুভমেন্ট করার জন্য, সেটা হচ্ছে আমার আয়তন, তাই না? তেমন চাপটা কোন চাপ এখানে নেওয়া হয় সেটা তোমাকে বুঝতে হবে, বুঝলা? মানে গ্যাসের আয়তন যে শুধু গ্যাসের কতটুকু আয়তন সেটা না, কতটুকু ফ্রি স্পেস পাচ্ছে মুভমেন্টের জন্য, সেটা হচ্ছে ভি আয়তন। আর গ্যাসের চাপটা কোনটা নেওয়া হয় সেটা আমরা দেখব। ওকে, তো আমি যেটা বলছি সেটা এখন দেখো, তাহলে বুঝতে পারবা যে আসলে কে বেশি চাপ দিচ্ছে। আচ্ছা দেখো, খেয়াল রাখো, মনে করো এখানে একটা আইডিয়াল গ্যাস, এই যে একটা ছোট্ট, ঠিক আছে, মনে করো ছোট 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 আইডিয়াল গ্যাস আছে। আচ্ছা, আর এইখানে মনে করো এটা দেওয়াল, এইখানে বড় একটা গ্যাস, এইখানে বড় একটা গ্যাস, এইখানে বড় একটা গ্যাস, এইখানে গ্যাস, এখানে এটা, এখানে এটা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমার আইডিয়াল কন্ডিশন। ঠিক আছে, এগুলো কি আইডিয়াল কন্ডিশন, আইডিয়াল। আর এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে রিয়াল কন্ডিশন। তো এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই যে আমার বাস্তব অবস্থায় চাপ বেশি। এখন বুঝবা চাপটা কি। চাপটা হচ্ছে পাত্রের গায়ে যে লম্বভাবে ফোর্স দিবে সেটাই থেকে তো আমরা চাপ পাবো, তাই না? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এখান থেকে আমরা চাপ পাই। তাহলে দেখো ভাই, তো এই যে একটা মলিকিউল, মনে করো এটা হচ্ছে এ মলিকিউল, তো ও খুব সুন্দর মতো এখানে চাপ দিবে, তাই কিনা? এও খুব সুন্দর মতো এখানে চাপ দিবে, তাই না? আচ্ছা বলো দেখি, এই মলিকিউল কি, মানে এই বি মলিকিউল, এটা এই বি মলিকিউল কি এ মলিকিউলকে নিজের দিকে টানবে, এইভাবে টেনে ধরার কোনো প্রবণতা দেখাবে? যে ঠিক আছে তুই চাপ দিচ্ছিস, বাট তুই আমি তো ভাই ভাই, তোর প্রতি আমার একটা আকর্ষণ আছে, আই তোরে আমি টান দিয়ে ধরি, এরকম কিছু কি দেখাবে? আইডিয়াল অবস্থায়, আদর্শ অবস্থায়।
দেখাবে না, দেখাবে না। তার মানে ও ওর পুরো শক্তি দিয়ে দেওয়ালে মারতে পারবে, তোমাকে কেউ টেনে ধরছে না, তোমার কোনো পিছু টান নাই। আইডিয়াল অবস্থায় গ্যাসগুলোর কোনো পিছু টান নাই, কেউ ওকে টেনে ধরছে না, ঠিক আছে। বাট তোমাকে যদি আমি এখন বলি যে এই যে রিয়াল অবস্থায় ও খুব সুন্দর মতো দেওয়ালে ধাক্কা দিল, ঠিক আছে, এখন এই গ্যাসকে কি করবে বলো দেখি? ওর তো অনেক ভাই ব্রাদার্স এবং ওর খুব আকর্ষণ আছে, একজন ওকে আকর্ষণ করে টানতে পারে। তো মনে করো এই গ্যাসটা ওকে ওদিকে টানবে, এই গ্যাসটা ওকে এদিকে টানবে, ও একে টানবে, এটাও টানবে, এইটাও টানবে, ওকে চারদিক থেকে টেনে ধরে রাখবে যে আই এদিকে আয়, আমাদের সাথে তো একটা কিছু তোর বন্ধন আছে, আমাদের দিকে আয়, ঠিক আছে। তো ও যাইতে চাইবে দেওয়ালের দিকে, এই দিকে দেওয়ালের দিকে মারতে চাইবে বোর্ডে, আর বাকি গ্যাসগুলোকে এভাবে টেনে ধরে রাখবে, তাই না? তো তাহলে এবার বলো দেখি ভাই, আইডিয়াল অবস্থার এই গ্যাস আর বাস্তব অবস্থার এই গ্যাস কে বেশি চাপ প্রয়োগ করবে এই দেওয়ালে? এখন কি মনে হচ্ছে? এখন অবশ্যই তোমার মনে হচ্ছে না যে আইডিয়াল অবস্থায় চাপটা বেশি? অবভিয়াসলি, ঠিক আছে। কেন টানবে? কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল আছে আইডিয়াল অবস্থায়। সো এই দুইটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে পি আইডিয়াল ইজ অবভিয়াসলি গ্রেটার দেন হবে হচ্ছে পি রিয়াল, যেটা তোমরা অনেকেই ভুল বুঝো, মানে বা বোঝার চেষ্টাও করো না, তোমরা ধরে নাও যে ওইখানে যেটা বলা আছে সেটাই, ঠিক আছে। তাহলে আইডিয়াল অবস্থায় চাপটা বেশি, তাহলে ভাই এইটা কেন, এখানে প্লাসটা কেন চলে আসলো, তাই না? এটাই আমরা এখন শিখতে হবে, এবং এটাই তোমাদের সমস্যা বা আমারও ওই সময় সমস্যা ছিল, বা যারাই পরিবেশ রসায়ন পড়েছে, যারা টিচার আছে, যারা পড়ায় বা যারা ইন ফিউচারে পড়াবে, সবাই এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকবে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আমি বোঝানোর পরেও তোমার এটা নিয়ে অনেক কনফিউশন থাকবে। ওকে, আচ্ছা, সো কনফিউশন যতটুকু ক্লিয়ার করা যায় ততটুকু তুমি করে ফেলো। তো চলো আমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো ভাই, এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, কি বলছি? পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে আমি যে বললাম যে তোমার যে ভিটা হচ্ছে, আয়তনটা হচ্ছে কি, যে পাত্রের যে ফ্রি স্পেস কতটুকু জায়গা জুড়ে ও ঘোরাফেরা করতে পারছে সেটা, আর এই পিটা হচ্ছে কোন একটা গ্যাস মলিকিউল এর অ্যাকচুয়াল প্রেসার। কি বললাম? অ্যাকচুয়াল প্রেসার। এখন কথা হচ্ছে ভাই আবার অ্যাকচুয়াল প্রেসার কোত্থেকে আসলো? অ্যাকচুয়াল মানে কি? আসল প্রেসার। যারা বাংলা বোঝো, সরি ইংরেজি বোঝো না তাদের জন্য অ্যাকচুয়াল প্রেসার মানে কি, মানে যেটা নিতে হবে আমার, মানে যেটা আসল প্রেসার, ঠিক আছে, আসল প্রেসার। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এইখানে এই পাত্রটা ফিল করছে পি আইডিয়াল, এই পাত্রটা এখানে ফিল করছে হচ্ছে পি রিয়াল, ঠিক আছে না? পি রিয়াল। তো এই পি রিয়ালটা কি ভাই? পি রিয়াল ফিল করছে, পি রিয়ালটা এখানে ফিল করছে, বাট এটাই কি অ্যাকচুয়াল? তুমি তো এটা বাইরে থেকে দেখছো, বাট এর ভিতরেও তো একটা কাজ চলতেছে ভাই, একটা কাহিনী চলতেছে ভিতরে। তুমি বাইরে থেকে দেখতেছো দিস ওয়ান, বাট এর ভিতরে এইখানে একটা কাজ চলতেছে পি ইন্টারনাল, এখানে আবার পি এক্সটার্নাল, নিজেদের মধ্যে একটা কাজ চলতেছে, চলতেছে কিনা? তুমি দেখতেছো এইটা, বাট ভিতরে তো কাহিনী চলতেছে দুইটা, চলতেছে কিনা? তুমি যেটা দেখতেছো সেটা অ্যাকচুয়াল না, তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে একটা সবকিছু মিলায়ে তুমি যেটা দেখছো সেটা, দ্যাটস অল। বাট এখানে কিন্তু ভেতরে অনেক কাজ চলতেছে। ওকে, আসলে এই গ্যাস কোন প্রেসারটা দিবে? এই গ্যাসকে এই দিকেও টানতেছে, ও নিজেও প্রেসার দিতেছে। তো এই গ্যাসটার যে মোট অ্যাকচুয়াল প্রেসারটা হবে, অ্যাকচুয়াল প্রেসার মানে ও আসলে কত প্রেসার নিতেছে, ও যে প্রেসারটা নিতেছে একটা হচ্ছে পি, ঠিক আছে, পি অফ গ্যাস ইকুয়াল টু এই যে যেটা পি দিচ্ছে, এখানে যে আঘাতটা করছে এটা হচ্ছে পি, ঠিক আছে। তাহলে এটা হবে পি প্লাস হচ্ছে পি এক্সটার্নাল, মানে ভিতরের এক্সটার্নাল। এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে যে নিজেদের মধ্যে যে কাহিনীগুলো করতেছে, ওরা নিজেদের মধ্যে যে গ্যাঞ্জাম গুলো করতেছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল জিনিসটা তো কেউ দেখতেছে না। মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড দুজনের মধ্যে খুব সাপে নেউলে সম্পর্ক, দুজন মনে করো আড়ি করছো, মারামারি করছো, গ্যাঞ্জাম করছো, মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, আই এম সরি। তো মেয়েরা হচ্ছে কি যে মনে করো নিজেদের নিজেদের মধ্যে, হ্যাঁ, খুব মনে করো মনোমালিন্য চলতেছে, বাট বাইরে কাউরে দেখাবে না। বাইরে মনে করো হ্যাঁ আমার প্রিয় বান্ধবী, হ্যাঁ আমার সোনা বান্ধবী, ঠিক আছে,
কিউট, ঠিক আছে, হ্যাঁ সুন্দর, পরি, অনেক কিছু বলে। সো এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, আজকাল ছেলেদের মধ্যে দেখা যায়, ছেলেদের এত খুশি হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। সো এরকম একটা বিষয় যে তুমি বাইরে থেকে যেটা দেখতেছো সেটা ভিন্ন, ঠিক আছে, বাইরে থেকে যেটা দেখতেছো দ্যাট ইজ আনাদার থিং, বাট ভেতরে তো আরেকটা কাহিনী চলতে পারে। সো তোমাকে ভেতরের কাহিনীটাও দেখতে হবে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল থিং। এখানে গ্যাসের ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে, হ্যাঁ আমার একটু জিনিস ইয়া হয়েছে যে এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারনাল, সরি ইন্টারনাল মানে নিজেদের মধ্যে। সো ওই যে তুমি তোমার বান্ধবীর সাথে বাইরে খুব, হ্যাঁ খুব ভালো বিহেভ দেখাচ্ছ, খুব প্রাণপ্রিয়তা দেখাচ্ছ, বাট ভিতরে ভিতরে তো একটা কিছু চলতেছে, গন্ডগোল চলতেছে। সো ওইটা হচ্ছে অ্যাকচুয়াল থিং। তো তোমাকে এই অ্যাকচুয়াল জিনিসটা লাগবে, দিস ইজ অ্যাকচুয়াল, মানে যেটা তুমি বাইরে দেখাচ্ছ তার সাথে আবার ইন্টারনালি কোনটা চলতেছে, দুইটা মিলাই তোমাকে বলতে হবে। একটা তুমি বাইরে দেখাচ্ছ, আর একটা তোমাকে অ্যাকচুয়াল যেটা। এবার বুঝতে পারছো? হ্যাঁ ভিতরে ঢুকছে জিনিসটা, ক্লিয়ার করা গেছে? আজকে কেন ক্লাস হচ্ছে, ওই যে এক্সট্রা 2টা ক্লাস দিয়েছি যে আমি, ওই জন্য। ওকে, আমরা এখন আসলে এই পিটা তো হচ্ছে আগের যেটা বাইরে দেখাচ্ছিলা, দেখো এই অবস্থায়, এই অবস্থায় যেটাই বাইরে দেখানো হচ্ছিল সেটাই মেইন থিং, কারণ ও হচ্ছে আদর্শ মানুষ, ও ভিতরে যা বাইরেও তা দেখাচ্ছিল। এখানে যেটা বাইরে দেখানো হচ্ছিল সেটাই অ্যাকচুয়াল, সেটাই অ্যাকচুয়াল, কারণ ওকে কেউ টানাটানি করে রাখতেছে না, ওদের নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই। বাট এখানে বাইরে যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়াল না, কারণ ওদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম আছে, এখানে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম আছে। তাহলে এবার এই গ্যাঞ্জামটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে গ্যাঞ্জামের মানটা কত, ঠিক আছে। সো এটা যে একজন বলতেছে যে এটা ছেলেদের অবস্থা, মানে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম নাই, যেটা দেখাইতেছে সেটাই, ঠিক আছে। মারামারি হলে মারামারি, ভালো বন্ধু হইলে ভালো বন্ধু, হ্যাঁ জীবন দিয়ে দিবে একদম। বাট এখানে সবসময় ভালোটা দেখাচ্ছে, বাট এই যে একটা গ্যাঞ্জাম এখানে লেগে আছে, গ্যাঞ্জামটা দেখানো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এই গ্যাঞ্জামটা বের করার চেষ্টা করব, চলো তাহলে আমরা গ্যাঞ্জামটা বের করি। তো গ্যাঞ্জামটা বের করার জন্য আমরা যেটা করব, দেখো এই এটা হচ্ছে আমার দেওয়াল, তো এইখানে মনে করো একটা গ্যাস মলিকিউল আছে, দিস ওয়ান আ গ্যাস মলিকিউল, যেটা নাম দিলাম আমি হচ্ছে এ, এবং এইখানে মনে করো অনেকগুলো গ্যাস মলিকিউল আছে, এগুলো এগুলো হচ্ছে বি মলিকিউল, এখানে মনে করো আরো আছে, এই পাশে মনে করো আরো আছে, কোনো সমস্যা নাই, ওটা তুমি ধরতেই পারো, এটা মনে করো বি, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই এদিকের গুলো কেন নিলেন না, এখন এদিকের গুলো নিলে যেটা হবে সেটা দেখো, যদি আমি এদিকের গুলো আরো নেই, ঠিক আছে, মনে করো আমি এদিকের আরো নিলাম, এই এই এই, ঠিক আছে, এই এই, এখন ভাই এটা দেখো, এটা এদিকে টানবে, ওকে এদিকে টানবে, ওকে এদিকে টানবে, ওকে এদিকে টানবে, এইদিকে 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 এইদিকে। সো ওর কি কোনো ইফেক্ট থাকতেছে? ওর কিন্তু কোনো ইফেক্ট থাকতেছে না, ও কিন্তু আসলে নিউট্রালের মতো ভূমিকা পালন করতেছে। ইফেক্ট থাকবে কার? যে একদম দেওয়ালের কাছাকাছি চলে আসবে, কারণ তার এই পাশে কেউ টানার মতো নাই, টানতেছে শুধু পিছন থেকে, টানতেছে শুধু পিছন থেকে, তাই না? দ্যাট ইজ দ্য মেইন থিং, ঠিক আছে, দ্যাটস দ্য মেইন থিং। তার মানে এজন্যই কিন্তু আমরা এর বাইরের গুলো আর নিচ্ছি না, এর বাইরের গুলো নিচ্ছি না, কারণ ওগুলো আসলে দিন শেষে ইনইফেক্টিভ হয়ে যাবে যতক্ষণ না ওরা দেওয়ালের কাছাকাছি আসে। কারণ কি দেখো, এ তো ধাক্কা লেগে আবার ওইদিকে চলে যাবে, ঠিক আছে, তখন আবার এটা সামনে আসবে, ও ধাক্কা লেগে চলে যাবে, আবার কেউ সামনে আসবে। সো দিন শেষে সবাই আসলে এ অবস্থানে আসবে, সবাই বি অবস্থানে আসবে, যখন যেটা এখানে আসবে তারকে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি। বুঝতে পারছো যে আমি আর কেন দিলাম না? হ্যাঁ আমি আমার ইচ্ছা মতো করতেছি না কিন্তু, ঠিক আছে, ইটস লজিক্যাল। এখন যে জিনিসটা হচ্ছে যে একে তো ভাই এদিকে টানবে, খুবই স্বাভাবিক, এটাও একে এদিকে টানবে, এটাও একে এদিকে টানবে, আর এ তো এদিকে প্রেসার পি দিচ্ছেই, পি দিচ্ছে, তাই না? খুবই ভালো কথা। হ্যাঁ আর এই গ্যাঞ্জামটা তো এখানে লেগেই আছে, মানে এই গ্যাঞ্জামটা আমি বের করতে চাচ্ছি, গ্যাঞ্জামটা আমি বের করতে চাচ্ছি, খুবই ভালো কথা। আচ্ছা বলো দেখি যে আহ চাপ, চাপ যেটা, দেখো চাপ আর ঘনমাত্রা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? চাপ দিলে ঘনত্ব বাড়ে নাকি কমে? চাপ দিলে ঘনত্ব বাড়ে নাকি কমে? অবভিয়াসলি চাপ দিলে ঘনত্ব
বাড়ে। তার মানে চাপ হচ্ছে ঘনমাত্রার সমানুপাতিক। চাপ হচ্ছে কাইন্ড অফ ঘনমাত্রার সমানুপাতিক। ঘনমাত্রা মানেই তো ঘনত্ব। আচ্ছা, ঘনমাত্রাকে যদি আমরা বলি, ঘনমাত্রা মানে কি ভাই? ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার না? মোল ভাগ আয়তন, এটাই তো ঘনমাত্রা। ঠিক আছে, ঘনমাত্রা এটাই না? মোল ভাগ আয়তন, মোল ভাগ আয়তন, এটাই হচ্ছে ঘনমাত্রা। তাহলে দেখো, চাপ সমানুপাতিক হচ্ছে ঘনমাত্রা, পি সমানুপাতিক হচ্ছে ঘনমাত্রা। আবার এই ঘনমাত্রাকে আমি লিখতে পারি কি এন বাই ভি, তাই না? ইকুয়াল এন বাই ভি। তার মানে দিন শেষে চাপ সমানুপাতিক হচ্ছে মোল ভাগ আয়তন। বোঝা গেল? এটা অনেকে বোঝে না, বইয়ে দেওয়া নাই ঠিক মতো। তাহলে চাপ সমানুপাতিক হচ্ছে মোল ভাগ আয়তন। চাপ সমানুপাতিক মোল ভাগ আয়তন। ওকে হ্যাঁ, বলেন না উপরের সূত্রটা কিভাবে এলো? উপরের সূত্র কোনটা বাবা? ওইটাই তো করতেছি গাধা। এটা বলতেছে করতে, এটাই তো করতেছি। শেষ। আচ্ছা, তাহলে চাপ সমানুপাতিক হচ্ছে মোল ভাগ আয়তন। তাহলে ভাই বলো দেখি, এখানে দুই টাইপের মলিকিউল আছে, একটা হচ্ছে এ টাইপের মলিকিউল, আরেকটা হচ্ছে যে বি টাইপের মলিকিউল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা এদিকে এদিকে টানবে, এটা এদিকে এদিকে টানবে, সো এটা এটা কাটাকাটি হয়ে যাবে, ক্যান্সেল আউট। এটা এটা ক্যান্সেল আউট, দুই দিকে টানতেছে, বাট এগুলো আমার কাজে লাগতেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে পি সমানুপাতিক আমার হবে ঘনমাত্রা সমানুপাতিক, তাহলে সি এ সিবি, যেহেতু আমার দুই টাইপের মলিকিউল এ আর বি, বাকিগুলো আমার কাজ করতেছে না, ইনইফেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আমার আসলে দিন শেষে দুই টাইপের মলিকিউলের ঘনমাত্রা আমার এখানে ক্যালকুলেশনে আসবে। ঠিক আছে, মলিকিউল মানে হচ্ছে অণু। আচ্ছা, তাহলে পি সমানুপাতিক এন এ বাই ভি, এটা হচ্ছে কি এন বি ডিভাইডেড বাই ভি। পি সমানুপাতিক এন এ বাই ভি, এন বি বাই ভি। ভি হচ্ছে কি পুরো পাত্রের আয়তন। আচ্ছা, এখন একটা কথা বলো দেখি, এন এ আর এন বি এই দুইটা কি ইকুয়াল হবে নাকি হবে না? ডেনসিটি ইকুয়াল টু এন বাই ভি না, ঘনমাত্রা ইকুয়াল টু এন বাই ভি। মোল পার লিটার পড়ছো না? মোল পার লিটার ঘনমাত্রা, হ্যাঁ, এন বাই ভি। তোমরা তো ফর্মুলা মুখস্থ করো, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। ওইটা কোত্থেকে আসে এটা অনেকে মুখস্থ করো না। ইঞ্জিনিয়ার রিয়াদ, মলিকিউল মানে কি ভাই? নামের আগে থেকে আগে ইঞ্জিনিয়ার সরাও, তারপরে উত্তর দিব, দশারা দিব না। নামের আগে ডক্টর লিখো, তাহলে দিব। ডক্টররা এগুলা প্রশ্ন করে, যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা এগুলা প্রশ্ন করে। হ্যাঁ, যে মলিকিউল কি। আচ্ছা, নামের আগ থেকে ইঞ্জিনিয়ার সরাবো, তাছাড়া আমি কোনো উত্তর দিব না। তো এখানে বিষয়টা হচ্ছে, দেখো যে একটু আগে বললাম যে দেখো এ মলিকিউল ধাক্কা মেরে চলে যাবে, আবার তো দিন শেষে বি যখন এখানে আসবে তখন তো এটাকে আমি এ বলবো। বি মলিকিউল আবার ধাক্কা মেরে চলে যাবে, আবার পিছন থেকে আসবে, এটাকে তখন আমি এ বলবো। সো দিন শেষে সবাই এ সবাই বি, একই জিনিস, তাই না? দিন শেষে সবাই কিন্তু এ হচ্ছে, সবাই বি। মনে করো এইটা এইটা, ঠিক আছে, দুইটা। এ মনে করো ধাক্কা মারলো, ধাক্কা মেরে চলে গেল, এবার এ সামনে আসলো, এ মনে করো ধাক্কা মেরে আবার চলে গেল, এ সামনে আসলো, ধাক্কা মারলো চলে গেল, সামনে আসলো, ধাক্কা মারলো চলে গেল, সামনে আসলো। সো এরকম এরকম চলতে থাকতেছে এখানে, একবার এ সামনে ও পিছে। বুঝতে পারতেছো ভাই? এখন আমার কি করতে হবে, মানে উল্টা হয়ে বুঝাইতে হবে, মানে এখন ওইটাই খালি বাদ আছে, মানে হাত পা মাথা ঘুরায় আর কিছু বাদ নাই আমার বুঝাইতে। ঠিক আছে, কি বললাম? এটা আছে এখানে, এটা আছে এখানে, এটা মনে করো দেওয়াল, ভিজুয়ালাইজ করো। ধাক্কা মারলো চলে গেল পিছে, এ সামনে চলে আসছে, ধাক্কা মারলো, ঠিক আছে, এ ততক্ষণ এখানে আসলো, ও চলে গেল পিছে। এভাবে র্যান্ডম একটা মুভমেন্ট চলতে থাকবে। সো যেটাই এ সেটা আরেকবার বি হবে, বিটা আরেকবার এ হবে, এমনি চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে বলো, ভর্তি পরীক্ষার প্রশ্ন কি ইংরেজিতে হবে? বুয়েট ভর্তি পরীক্ষায় বাংলা লেখা থাকবে, সাথে ইংরেজিও লেখা থাকবে, দুইটা লেখা থাকে। আচ্ছা, তাহলে পি সমানুপাতিক, দিন শেষে কিন্তু আমার এই দুইটা সমান, তাহলে আমি লিখতে পারি মানে অলমোস্ট এন বি অলমোস্ট ইকুয়াল টু হচ্ছে এন এ। তাহলে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার লেখা যায় কিনা? পি সমানুপাতিক এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন যদি আমি সমানুপাতিক চিহ্নটা সরাই ফেলি তাহলে একটা ধ্রুবক পাই, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। দ্যাটস দ্য মেইন থিং, মফিজ স্কট চলে আসছে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। ঠিক আছে না?
এই যে এ এন স্কোয়ার বাই ওকে। এবার বলো তো যে এই প্রেসারটা এটা ইন্টারনাল নাকি অ্যাকচুয়াল, কোনটা? এটা কি ইন্টারনাল নাকি অ্যাকচুয়াল নাকি এক্সটার্নাল, কোনটা? এক্সটার্নাল তো যেটা দেখবো এটা বাদ, ঠিক আছে? তাহলে এটা কি অ্যাকচুয়াল নাকি ইন্টারনাল? এরা এই যে গ্যাঞ্জাম না, এই যে গ্যাঞ্জামটা হইলো নিজেদের মধ্যে, এই গ্যাঞ্জামের জন্য আমি এই প্রেসারটা এক্সট্রা পাইলাম। তাহলে এটা কিন্তু অবশ্যই আমার ইন্টারনাল প্রেসার, ইন্টারনাল নট অ্যাকচুয়াল। হোয়াই অ্যাকচুয়াল ব্রাদার? এটা তো ইন্টারনাল, নিজেদের মধ্যে যে গ্যাঞ্জাম যেটা হইতেছে এদের মধ্যে, হ্যাঁ, একজন আরেকজনের টানাটানি করতেছে, ওই গ্যাঞ্জামের জন্য এটা। তাহলে এটা কিন্তু ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল, ঠিক আছে? সো হয়ে গেল ইন্টারনাল, ডান। তাহলে এবার দেখো তো ভাই পি গ্যাস কি? পি গ্যাস হচ্ছে পি প্লাস পি ইন্টারনাল, মানে যেটা বাইরে দেখাচ্ছে প্লাস যেটা ভেতরে চলতেছে সেটা। তাহলে পি ইকুয়াল কি হবে? তাহলে পি গ্যাস কি হবে বলো? পি গ্যাস হবে পি প্লাস পি ইন্টারনাল, গ্যাঞ্জামটা এতক্ষণ দেখাচ্ছিল না, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে 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 চাপ সংশোধন করার পরে আমি কি সূত্র পাবো? চাপ সংশোধন করার পরে আমি সূত্র পাবো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল এনআরটি, এটা পাবো, ঠিক আছে? আচ্ছা আমি একটু লিখে ফেলি আগে, তারপরে দেখো। তাহলে দেখো আয়তন যখন সংশোধন করলাম, আয়তন কারেকশন, আয়তন কারেকশন করে আমি পাইলাম পি পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। আর চাপ কারেকশন করলাম যখন, তখন আমি পাইলাম পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। তাহলে যদি আমি বোথ কারেকশন করি, দুইটাই চাপ প্লাস আয়তন সংশোধন করে, আয়তন সংশোধন করে কি পাওয়া যাবে ভাই? তখন কি পাবো বলো? পি হবে এটা, ভি হবে এটা, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। দিস ইজ দ্য কি রিয়াল গ্যাস ইকুয়েশন অর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, রিয়াল গ্যাস ইকুয়েশন or কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ক্লিয়ার? এ হচ্ছে একটা ধ্রুবক, এর কথায় আসছি, এই যে এ হচ্ছে ধ্রুবক, এটা সমানুপাতিক ছিল, সমান নিলে একটা ধ্রুবক নিতে হয় এ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বলো চাপ সংশোধন আয়তন সংশোধন ক্লিয়ার কিনা? আহমদুল বলছো এতদিনে ক্লিয়ার হলো টপিক, তাই না? সাবাস। ওকে ভাই, আপনার মতো এক্সপার্ট হইতে যায় কি করব? এটা আসলে আমি নিজেকে এক্সপার্ট মানি না, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে এভাবে বলার কিছু নাই যে এক্সপার্ট কে বা কে না। আমরা হয়তো বা ইন্টারমিডিয়েট পড়াচ্ছি দেখে তোমার কাছে মনে হইতেছে উই আর টু মাচ এক্সপার্ট, বাট আসলে দুনিয়াতে নলেজের অনেক স্তর আছে, অনেক লেভেল আছে। সো আই এম লাইক, আমি অন্যদের কথা না বলছি না, আমি আমার কথা বলছি। আই এম লাইক, মনে করো নলেজের কোনো একটা লেভেলে হয়তো বা ইনিশিয়াল লেভেলেও নাই, তাই না? তুমি যদি ভাবো যে নিকোলাস টেসলা বা হচ্ছে মানে এডিসন বা আদার্সদের কথা যদি ভাবো, মানে রাদারফোর্ড, তাই না, বোর, তারা কি টাইপের জিনিস করেছে, ঠিক আছে? তারা হোয়াট উই আর ডুইং লাইক বুকিশ থিংস পড়তেছি আমরা, তাই না? আচ্ছা
বাট তুমি যদি এরকম মানে একটা এই টাইপের জিনিসগুলো এক্সপার্টাইজ পাইতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে বই পড়তে হবে, চেষ্টা করতে হবে আদার্স ক্লাসগুলো করার, আমার ক্লাসগুলো বোঝার। হ্যাঁ, বা যে টিচারই তোমাকে পড়াচ্ছে সেই টিচারকে তুমি আইডল মানবা, ওই টিচারের আইডিওলজিগুলো ফলো করবা। ঠিক আছে, কোনো একজন টিচারের উপর ডিপেন্ডেন্ট থাকবা না, বা কারো টিচারের উপরে ডিপেন্ডেন্ট থাকবা না, বিভিন্ন জায়গা থেকে নলেজ নিবা। নলেজ নিতে কখনো কার্পণ্য করবা না, যে আমার শিশির ভাইয়ের ক্লাস ভালো লাগে তাহলে আমি আর কোথাও থেকে কেমিস্ট্রি শিখবো না, শিখতে হবে। দিস ইজ দ্য মেইন থিং, যেটা আমাদের দেশের পোলাপানদের সমস্যা। ঠিক আছে, পীর মুরিদ সম্পর্ক। শিশির ভাইয়ের কেমিস্ট্রি ভালো লাগে, আমি কারো কাছে কেমিস্ট্রি পড়বো না, আর কারো ক্লাস আমি দেখবো না, দিন শেষে মারা। ঠিক আছে, মারা। জ্ঞান যেখানে পাবো সেখানে নিব, জ্ঞান যেখানে পাবো সেখান থেকে নিব, সেটা আমার ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, আমেরিকান হোক, যা মন তা হোক, নলেজ আমি যেখান থেকে পাবো সেখান থেকে নিব। পরীক্ষাতে কিভাবে আসবে? পরীক্ষাতে যেভাবে আসবে সেটা সিকিউএ আসতে পারে, যে বাস্তব গ্যাসের সাথে মানে এই আদর্শ চাপ সংশোধন, আয়তন সংশোধন যেটা, ঠিক আছে, দেখবো কিভাবে আসতে পারে। সো দেখো, দিন শেষে আমার যে জিনিসটা হচ্ছে, যে আমার ফর্মুলা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ অবস্থায়, বাট রিয়াল অবস্থায় আমার এটা হওয়া উচিত এরকম, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ওকে, আচ্ছা, বাট এখন এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে এভাবে, যে যখন আমি আয়তন সংশোধন করলাম তখন আমার মোট আয়তন থেকে এন মোল গ্যাসের আয়তনটা আমার বাদ গেল, এন মোল গ্যাসের আয়তনটা আমার বাদ গেল। বি কি বলো দেখি? বি হচ্ছে, এই যে বি হচ্ছে 1 মোল গ্যাস অণুর আয়তন, আর এন মোল গ্যাস অণুর আয়তন হচ্ছে এনবি, যে কারণে টোটাল আয়তন থেকে আমার এনবিটা বাদ গেল। তাহলে আমার আয়তন সংশোধন হচ্ছে ভি মাইনাস এনবি। তারপরে চাপ সংশোধন করলাম, চাপ সংশোধন করতে যে আমরা দেখলাম যে এরকম হচ্ছে আমার, ঠিক আছে, যে পি ইন্টারনাল একটা যোগ করা লাগছে আমার, এক মানে যেটা আমরা দেখছিলাম তার সাথে আমার একটা ইন্টারনাল জিনিস যোগ করা লাগছে। তো এক্স ইন্টারনালটা আমার হচ্ছে এরকম এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওকে, সো দিস ইজ দ্য মেইন থিং। তো আমরা এখন একটু দেখবো যে হোয়াট ইজ এ, হোয়াট ইজ এ। ঠিক আছে, তো চলো, সিগনিফিকেন্স অফ এ বা এ এর তাৎপর্য যেটাকে আমরা বলি, লিখো হোয়াট ইজ এ, হোয়াট ডাজ ইট মিন বাই এ, হোয়াট ডাজ ইট মিন বাই এ, বা ইউনিট অফ এ। এর ইউনিটটা আগে দেখি আমরা, দেখো দেখি, পি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। এটা করা যাবে? গরু প্লাস গাধা যোগ করা যাবে? বলো, গরু প্লাস গাধা কিন্তু যোগ করা যাবে না। সো এককের জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। সো যেহেতু পি এর সাথে তুমি এই পুরো টার্মটা যোগ করতে পারছো, তার মানে এটার একক যা, এই পুরোটার এককও তা। চাপের একক যা, এই পুরো জিনিসটা এককও তা। তার মানে এটার একক কি? এটিএম, বা তুমি প্যাসকেল নিতে পারো, কোনো সমস্যা নাই। এটার একক হচ্ছে এটিএম। তার মানে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটার একক কিন্তু হচ্ছে এটিএম। তাহলে আমি চাচ্ছি এ এর একক বের করতে, তাহলে এ ইন্টু এটার একক কি? মোল স্কোয়ার, এন মানে হচ্ছে মোল, তাহলে মোল স্কোয়ার, ভি এর একক কি হবে? লিটার স্কোয়ার, ইকুয়াল হচ্ছে এটিএম। তাহলে এ এর একক কি হবে? এ এর একক হচ্ছে এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এটা হচ্ছে এ এর একক, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। বুঝতে পারছো? যেহেতু যোগ করা যাচ্ছে, তার মানে এটার যা একক এটারও একই একক হবে। হ্যাঁ, লিটারের সাথে লিটার যোগ করা যায়, তাই না? লেন্থের সাথে লেন্থ যোগ করা যায়, তাহলে এটিএম এর সাথে যোগ করছি, তার মানে এটাও এটিএম পুরোটা। তাহলে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটার একক হচ্ছে এটিএম, এ এন এর একক হচ্ছে মোল, তো মোল স্কোয়ার,
লিটার স্কোয়ার, এটিএম নিলে লিটার নিতে হয় বলেছিলাম, প্যাসকেল নিলে মিটার কিউব নিতে হয় বলেছিলাম, তাই না? তাহলে এটিএম আর হচ্ছে লিটার স্কোয়ার, ঠিক আছে না? ওকে, তাহলে এটা তোমার কাছে আসতে পারে। আচ্ছা, এ মিন করে হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, অলমোস্ট এরকমটাই মিন করে, ঠিক আছে? এ দ্বারা মানে এ হচ্ছে প্রপোর্শনাল টু ইন্টারমলিকিউলার, মানে আমরা তো আসলে মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স নিয়ে কাজ করছিলাম, তাহলে এ প্রপোর্শনাল টু ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। তাহলে যার ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, মানে যার এর মান বেশি তার আকর্ষণ বল বেশি, যার এর মান বেশি তার আকর্ষণ বল বেশি, যার এর মান বেশি তার ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল লিখে দিয়ে আসছি। আচ্ছা, একটা কথা বলো দেখি, গ্যাস লাইট দেখেছো? গ্যাস লাইট, গ্যাস লাইটের ভিতরে লিকুইড টাইপের দেখা যায় না? ওইটা কি আসলে লিকুইড? মানে লিকুইড হিসেবে ওটা কি ওর ভিতরে ঢোকানো হয়? তুমি একবার খুলে দেখো তো, এটা কি হাতে লিকুইড পড়ে কিনা, কি মনে হয় তোমার? গ্যাস লাইটের ভিতরে যেটা দেখো, নাম গ্যাস লাইট বা দেখছো লিকুইড, অদ্ভুত না? সো এটা হচ্ছে কম্প্রেসড গ্যাস, মানে কম্প্রেস করে চাপ দিয়ে ওটাকে লিকুইড বানানো হয়, চাপ দিলে এটা লিকুইড হয়ে যায়, প্রেসার দিয়ে লিকুইড বানানো হয়, ঠিক আছে? বুঝছো? সো কম্প্রেসড গ্যাস, তাই না? সো এক্স্যাক্টলি মানে হচ্ছে যাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আছে তাদেরকে আমরা কি করতে পারি, চাপ দিয়ে একজন আরেকজনের সাথে লাগাই দিতে পারি, লেগে গেলে ওরা কি হয়ে যাবে, আস্তে আস্তে কাছে আসতে থাকবে, কাছে আসতে থাকতে থাকতে ওরা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। তার মানে বলো দেখি, যার এ বেশি তার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাহলে তাকে তরলীকরণ সহজ না? তরলীকরণ সহজ, তরলীকরণ সহজ, তাই না? তরলীকরণ সহজ, ঠিক কিনা? যার ইন্টারমলিকুলার ফোর্স বেশি তাকে তরল করতে পারবো ইজিলি, ইজিলি তরল করতে পারবো, তাই না? আচ্ছা, ওই যে আরেকটা কথা আমি একদিন বলেছিলাম যে তুমি যে রিয়াল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস অবস্থায় যাইতে চাও, রিয়াল থেকে আইডিয়াল অবস্থায় যাইতে চাও, কিভাবে যেতে পারো? আইডিয়াল অবস্থায় যাইতে চাও, কিভাবে যাইতে পারো বলো দেখি? এইভাবে তুমি যাইতে পারো, মনে করো তোমার আছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। তো মনে করো হচ্ছে তুমি যদি রিয়াল থেকে আইডিয়ালে যেতে চাচ্ছ, তাহলে তুমি যদি লো প্রেসার দিয়ে ফেলো, লো প্রেসার, লো প্রেসার, তাহলে প্রেসার যদি লো হয়, প্রেসার লো, তা প্রেসার লো হলে এটা কার উপর ডিপেন্ড? এ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের ডিপেন্ড, তাহলে প্রেসার লো হইলে এ অলমোস্ট টেন্ডস টু জিরো, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা শুধু পি হয়ে যাচ্ছে। তাহলে লো প্রেসার আর হাই টেম্পারেচার যদি হয়, ঠিক আছে, হাই টেম্পারেচারের হইলে এই আয়তনটা এত বড় হবে, ঠিক আছে, মানে বড় টাইপের হবে, বা এরা র্যান্ডমলি এত মুভমেন্ট করবে যে এই টার্মটা আমার নেগলিজিবল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমার ভি ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে? বা তুমি আরেক ভাবে ধরতে পারো যে প্রেসার যদি কি হয়, কি হয় বলো, প্রেসার যদি কম হয় তাহলে গ্যাসগুলো দূরে 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 সরে যাচ্ছে, গ্যাসগুলো দূরে দূরে সরে যাচ্ছে, প্রেসার কম, গ্যাস দূরে দূরে সরে যাচ্ছে। হাই টেম্পারেচার, তাহলে গ্যাসগুলো আরো দূরে সরে যাচ্ছে, র্যান্ডম ছোটাছুটি করা শুরু করছে, র্যান্ডম ছোটাছুটি করা শুরু করছে। তাহলে প্রেসার যখন কমাচ্ছি দূরে সরতেছে, টেম্পারেচার যখন বাড়াচ্ছি আরো দূরে সরে যাচ্ছে, র্যান্ডম মুভমেন্ট করতে করতে। তার মানে তুমি যদি রিয়াল গ্যাস থেকে মানে বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসে যাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে, এইচটি হাই টেম্পারেচার, এলপি লো প্রেসার, এটা করলে তুমি রিয়াল থেকে আইডিয়াল অবস্থায় আসতে পারবা। ক্লিয়ার? তাহলে রিয়াল থেকে আইডিয়াল অবস্থায় আসার উপায় কি? হাই টেম্পারেচার লো প্রেসার, হাই টেম্পারেচার লো প্রেসার। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার? তা আমরা একটু চলো দেখি যে এখান থেকে এ যে আমরা শিখলাম, তো এ নিয়ে আমরা কিছু কথা বলি না,
যে কার এ বেশি হইতে পারে, কার বি বেশি হইতে পারে, তাই না? তো চলো দেখি, মনে করো হচ্ছে পোলার মলিকিউল আছে তোমার কাছে, পোলার মলিকিউল। তো পোলার কি কি হইতে পারে বলো দেখি? কার্বন ডাই অক্সাইড কি হবে? ডাইপোল ডাইপোল না, সালফার ডাই অক্সাইড নাও, মানে আমার লিনিয়ার নিলে তো ঝামেলা। মনে করো এখানে সালফার ডাই অক্সাইড আছে, এখানে সালফার ডাই অক্সাইড আছে, এইখানে সালফার ডাই অক্সাইড, এখানে নন পোলার, নন পোলার, নন পোলার মনে করো মিথেন, মিথেন, মিথেন। বলো দেখি কার এ বেশি হবে? এর মান কার বেশি? সালফার ডাই অক্সাইডের এর মান বেশি হবে নাকি মিথেনের এর মান বেশি হবে? কোন গ্যাসের জন্য এখানে এ যে ফ্যাক্টরটা আছে, মানে তো প্রেসার কারেকশনের জন্য যে ফ্যাক্টরটা আমি পাইলাম, কার জন্য বেশি হবে? সো এ আমি বলেছিলাম, এ কি বলেছিলাম বলো দেখি, যে এ হচ্ছে অলমোস্ট প্রপোর্শনাল টু, যেটা আমি ঘুরাই পেঁচায় বলতে পারি আর কি, এই এখান থেকে নিয়ে এসে, যে এ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সকে রিপ্রেজেন্ট করে সামহাউ। তো এখানে দেখো যে এই জিনিসটা ভাই আমার নল পোলার, তো এখানে আসলে ডাইপোল, ডাইপোল তো আমাদেরকে পড়ানো হয় না, ডাইপোল ইন্ডিউস ডাইপোল, এটা আমরা 3rd চ্যাপ্টারে পড়বো ফার্স্ট পেপারের, ঠিক আছে? তোমরা চাইলে আর্কাইভ ক্লাস থেকে ডাইপোল ইন্ডিউস ডাইপোল জিনিসগুলো দেখতে পারো, লাগবে না খুব একটা। সো ভাই এটা তো নন পোলার, ঠিক আছে? তো এরা একজন আরেকজনকে খুব একটা অ্যাট্রাকশন করে না, খুব একটা অ্যাট্রাকশন করে না। বাট তুমি যদি সালফার ডাই অক্সাইডের দেখো, মনে করো এরকম, এই তো সালফার, তাই না? তো সালফারের তড়িৎ ঋণাত্মকতার থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, ঠিক আছে? তো মনে করো যদি আরেকটা সালফার ডাই অক্সাইড থাকে, ঠিক আছে, ডেল মাইনাস এনে ডেল প্লাস, তো এখানে ভাই একটা অ্যাট্রাকশন হইতে পারে, হইতে পারে না? পারে, পজিটিভ নেগেটিভ একটা অ্যাট্রাকশন হইতে পারে, যেটা এখানে হবে না, যেটা এখানে হবে না, কোনো এখানে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত নাই। তাহলে এদের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা অ্যাট্রাকশন ফোর্স তুমি নিয়ে আসতে পারো, তাই না? তুমি এদের মধ্যে সুন্দর একটা অ্যাট্রাকশন ফোর্স নিয়ে আসতে পারো। তার মানে এ অফ সালফার ডাইঅক্সাইড ইজ গ্রেটার দেন এ অফ CH4, বা নরমালি তুমি বলতে পারো, নরমালি এ অফ পোলার ইজ গ্রেটার দেন এ অফ নন পোলার। তাহলে বলো দেখি কাদেরকে লিকুইফাই করা ইজি হবে? যাদের পোলারিটি আছে তাদেরকে লিকুইফাই করা ইজি হবে, নাকি যাদের পোলারিটি কম তাদেরকে লিকুইফাই করা ইজি হবে? তো যাদের পোলারিটি মানে দেখা যাচ্ছে মোটা একটু হলেও পোলারিটি আছে, ডাইপোল মোমেন্ট টাইপের আছে, তাদেরকে লিকুইফাই করা ইজি হবে, তাদেরকে তুমি ইজিলি লিকুইফাই করতে পারো। বা আরো ফ্যাক্টর আছে, সেটা আমরা দেখবো, মানে এটা দিয়ে তুমি জাজ করতে পারো না, শুধু শুধু এটা দিয়ে তুমি জাজ করতে পারো না। আচ্ছা, এবার ধরো আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি এখানে, যে মনে করো তোমার কাছে আছে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের হচ্ছে ভাই কারোই কিন্তু ডাইপোল মোমেন্ট নাই, মানে এরা সবাই কিন্তু নন পোলার, দিন শেষে এরা সবাই কিন্তু নন পোলার, তাই না? কারণ হচ্ছে এদের দেখো দুইটাই সেম, তাই না? দুইটাই সেম হইলে কি, দুই দিকে আমার তড়িৎ ঋণাত্মকতা সেম, তাহলে আমার এখানে কোনো পজিটিভ নেগেটিভ হচ্ছে না, তাহলে এফ বন্ড এফ, সিএল বন্ড সিএল, বিআর বন্ড বিআর, আয়োডিন বয় আয়োডিন। তো এরকম ক্ষেত্রে আমরা এ সমানুপাতিক ধরবো হচ্ছে মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েট বা মাস, মলিকিউলার মাস নাও আর কি, ওয়েটও বলে আর কি, মানে এখানে আমার আসলে ওই গ্র্যাভিটেশনের কোনো জিনিসপত্র নাই। তাহলে যখন নন পোলার জিনিসপাতি চলে আসবে, তাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যাদের আমার মলিকিউলার মাসটা বেশি, আণবিক ভরটা আমার বেশি, তাদেরকে আমরা বলবো তাদের মানে অ্যাট্রাকশনটা বেশি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি। তাহলে এখানে কার আণবিক ভর বেশি বলো দেখি? এখানে অবশ্যই আয়োডিনের বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, তাই না? তাহলে আমার এ এর মান বেশি কার? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ক্লোরিন, তাই না? এখন এটা তুমি এইভাবে না করে এমনিতেও বুঝতে পারতা, এমনিতেও পারতা, ঠিক আছে? কিভাবে, কিভাবে পারা যেতে পারে? আয়োডিন কি বলো দেখি? আয়োডিন কিন্তু ভাই সলিড, কঠিন, সলিড কঠিন। ব্রোমিন কিন্তু ভাই হচ্ছে লিকুইড, লিকুইড। আর এই জিনিসটা হচ্ছে ভাই গ্যাস। তাহলে অবশ্যই তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে যারা হচ্ছে কঠিন পদার্থ
তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, তারপরে লিকুইডের, তারপরে গ্যাসের। সো দেখো নর্মালি দেখতে গেলেও কিন্তু তাই হচ্ছে, যারা সলিড তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, যারা গ্যাস তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম। এটা মনে রাখবা। আয়োডিন সলিড হয়, আয়োডিন ভাই, আয়োডিন ওই যে লবণের মধ্যে আয়োডিনের কথা বলে, তো কি হবে? সলিড হবে। ব্রোমিন হচ্ছে লাল বর্ণের হয়, পড়ে আসছো তোমরা অ্যালকিন শনাক্তকরণে, অ্যালকাইন শনাক্তকরণে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ পড়ে আসছো না? তাহলে এটা লিকুইড হয়, আর এগুলো হচ্ছে গ্যাস হয়। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? বুঝি নাই কি বলছো মাসুম বিল্লাহ, 100টা মেসেজ দিছো, তোমার মেসেজটা পড়ি আগে। রসায়ন একটাই পড়াচ্ছে কেন? রসায়ন একটাই পড়াচ্ছে কেন? রসায়ন একটাই পড়াচ্ছে কেন? কি একটাই পড়াচ্ছে রসায়ন? ক্লিয়ার? সৈকত বলছে আপনার কথা কিছু বুঝি কিছু বুঝি না। এটাই তো হবে, তুমি কারো কথায় 100% বুঝতে পারো এরকম কিছু হয়? হয় না। সো নিজেকে এফোর্ট দিতে হবে। আর কেমিস্ট্রি একটা কঠিন জিনিস, এত সহজ না। এখানে ধ্রুবক এ না দিয়ে কে দিলে হতো না? হয়তো। এখন ওই সব ধ্রুবককে তুমি কে দিবা, পরে আইডেন্টিফাই করবা কেমনে কোনটা কোন ধ্রুবক? দিছে এখানে এ দিছে, এ দিয়েই করো। ওকে, এমসিকিউ ক্লাস কবে হবে ভাইয়া? এরপরে আরেকটা থিওরি ক্লাস হবে, তারপরে এমসিকিউ ক্লাস হবে। ক্লিয়ার তাহলে? ক্লিয়ার। আচ্ছা, সো যারা শুরু থেকে ক্লাস করছো তাদের এই জিনিসগুলো বোঝার কথা। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস পড়বো, যে আমরা তো এটা দেখে ফেললাম, সো এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, এবার একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে যে দেখো পিভি কার্ভ, পি ভার্সেস ভি কার্ভ। হ্যাঁ, পি ভার্সেস ভি কার্ভ মনে আছে? এটা কোথায় পড়েছিলাম বলো তো? পি ভার্সেস ভি কার্ভ, বলো 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 বলো, কোথায় পড়েছিলাম পি ভার্সেস ভি কার্ভ? আচ্ছা মনে করো এদিকে পি, এদিকে ভি, কোথায় পড়েছিলাম? বয়েলস ল। এক্স্যাক্টলি। তো বয়েলস লতে আমাদের, বয়েলস লটা ভাই আমরা কি হিসেব করে পড়েছিলাম বলো তো? আইডিয়াল নাকি রিয়াল? বয়েলস লটা আমরা আইডিয়াল নাকি রিয়াল কি হিসেবে পড়েছিলাম? অবশ্যই কিন্তু বয়েলস লটা আমরা আইডিয়াল হিসেব করে পড়েছিলাম। তো তখন আমাদের এই ফর্ম, এই কার্ভটা ছিল এরকম, তাই না? তখন আমাদের কার্ভটা ছিল এরকম, ধরো এরকম দিলাম আমি। বাট আইডিয়াল অবস্থায় যখন, মানে এটা তো হচ্ছে কি আইডিয়াল অবস্থায়, দিস ইজ আইডিয়াল, আদর্শ অবস্থায়। বাট যখন রিয়াল অবস্থায় দেখতে গেলাম, মানে একটা যখন এক্সপেরিমেন্টাল কার্ভ করা হলো, মানে এটা তো আমার থিওরিটিক্যাল, বাট যখন এক্সপেরিমেন্ট করে দেখা হলো, এটা তো থিওরি, এরকম এরকমটাই হওয়া উচিত আদর্শ অবস্থায় হইলে ধরে নিলে। বাট রিয়াল অবস্থায় দেখা গেল যে গ্রাফটা আসলে হয়ে যাচ্ছে এরকম। ঠিক আছে, কিছুটা এরকম হয়ে যাচ্ছে, বুঝলা? এটা কি অবস্থায়? রিয়াল অবস্থায়। তাহলে এটা হচ্ছে রিয়াল গ্যাস, এরকমটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে ভাই? সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তুমি যদি মনে করো এই চাপের ক্ষেত্রে দেখো, মনে করো P1 একটা চাপ আমি ধরলাম, এই চাপের ক্ষেত্রে দেখো এইভাবে একটা লাইন টানো। লাইন যখন টানছো তখন যেটা হচ্ছে দেখো, এটাকে যদি তুমি দেখো, এটা যখন এই আইডিয়াল গ্যাসের ওই কার্ভটাকে ছেদ করছে, এই বরাবর যখন তুমি নামছো, তখন এটা কি বলো দেখি ভাই? এটা হচ্ছে ভি অফ আইডিয়াল গ্যাস। আর এটা ধরে যখন তুমি নামছো, তখন তুমি কি পাচ্ছ? তখন তুমি পাচ্ছ ভি অফ রিয়াল গ্যাস। তার মানে P1 প্রেসারের জন্য, ফর P1 প্রেসার, তখন তুমি কি পাচ্ছ বলতো? ভি অফ রিয়াল ইজ গ্রেটার দেন ভি অফ আইডিয়াল। তার মানে রিয়াল গ্যাসের আয়তনটা আইডিয়াল গ্যাসের আয়তনের থেকে বেশি হয়ে যাচ্ছে। এবং এটা আমরা বললাম যে এটা এক্সপেরিমেন্টালি এরকম পাওয়া যায়। ঠিক আছে, ডাটা নিয়ে নিয়ে বসিয়ে বসিয়ে এটা পাওয়া যায়।
ঠিক আছে, যে কত হইলে কত চাপ দিচ্ছে, কত হইলে কত চাপ দিচ্ছে, এরকম। এই আইসোথার্মাল না বাবা, ওইটা না, ওইটার সাথে মিলায়ও না, ওইটার সাথে মিলায়ও না, ঠিক আছে, ওইটা আলাদা। আচ্ছা, এবার আসো যদি আমি এই চাপে আসি, মনে করো আমি এই চাপটাতে কাজ করতে চাচ্ছি, এইখানে এই চাপটা হচ্ছে P2, তাহলে এই চাপ বরাবর যদি তুমি একটা এরকম লাইন টানো, এই চাপ বরাবর যদি তুমি একটা এরকম লাইন টানো, তখন তুমি কি পাবা দেখো তো ভাই, তখন তুমি যে জিনিসটা পাবা, এইটা ছেদ করছে এখানে, এইটা ছেদ করছে এখানে। তাহলে এটাকে আমরা এক কাজ করি, এটা দিলাম হচ্ছে V1, এটা হচ্ছে V1। আচ্ছা, এই বরাবর যখন আসছে এই পয়েন্টটাতে আমরা কিসের পাবো দেখো, বলো দেখি। এটা আমার রিয়াল গ্যাসের কার্ভ না, এটা আমার রিয়াল গ্যাসের কার্ভ, এই যে এটা রিয়াল গ্যাস। তাহলে এইখানে এটা হচ্ছে ভি অফ রিয়াল, কিসের ক্ষেত্রে, 2 নাম্বার চাপের ক্ষেত্রে। আর এইটা কি আমার, এইখানে যখন ছেদ করলো, এটা হচ্ছে আমার আইডিয়াল, তাহলে এইটা আমার কি, ভি অফ আইডিয়াল, কোন প্রেসারের ক্ষেত্রে, 2 নাম্বার প্রেসারের ক্ষেত্রে। তাহলে ফর P2 কি হচ্ছে বলো দেখি, ভি অফ আইডিয়াল ইজ গ্রেটার দেন ভি অফ রিয়াল, এরকমটা হচ্ছে। আর একটা সার্টেন প্রেসার দেখো ভাই, এই প্রেসারটার জন্য, এই যে দেখো এই প্রেসারটার জন্য, লাল লাল যে প্রেসারটা, খেয়াল করো, এই প্রেসারটার জন্য ভাই এই জায়গাটায় P3, এই জায়গাটায় কিন্তু আমার ভি আইডিয়াল ইকুয়াল হচ্ছে ভি রিয়াল, এই জায়গাটায়, তাই না? তাহলে ফর P3, এগুলো কিন্তু বইয়ে নাই, এটা বইয়ে নাই, সো যারা না বুঝতে চাও না বুঝলেও হবে, বাট যারা শিখতে চাও তারা শিখো। ভি অফ আইডিয়াল ইকুয়াল টু হচ্ছে ভি রিয়াল। তার মানে হচ্ছে কি ভাই, যে সামটাইমস এক্সপেরিমেন্টালি যে জিনিসটা দেখা গেল, যে কখনো কখনো আমার আইডিয়াল গ্যাসের আয়তন ছোট রিয়াল গ্যাসের থেকে, কখনো কখনো আমার আইডিয়াল গ্যাসের আয়তনটা রিয়াল গ্যাসের আয়তনের থেকে বড় হচ্ছে, এবং সামটাইমস আমার আইডিয়াল গ্যাসটা রিয়াল গ্যাসের ইকুয়াল হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা, জিনিসটা তো তাই। তার মানে চাপ আমার বেশি বাড়াইলেও সমস্যা, কমাইলেও সমস্যা হইতেছে, তাই না? সামটাইমস রিয়াল গ্যাস আয়তন বড়, সামটাইমস আইডিয়াল গ্যাসের আয়তন বেশি পাওয়া যাচ্ছে, এবং সামটাইমস আমার আইডিয়াল গ্যাস এবং রিয়াল গ্যাস কি হয়ে যাচ্ছে, সমান আয়তনের হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে আমার আয়তনটা ক্রমাগত বিচ্যুতি হতে থাকছে, যেটা পাওয়ার কথা তা সব সময় আসে না, একটা সার্টেন প্রেসারের জন্য এটা কি মেনটেন করতে পারে, বুঝলা? তার মানে এটাকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ডেভিয়েশন বা বিচ্যুতি। ট্রেন যে লাইনচ্যুত হয়ে যায় বলে না, ওইরকম, এটাকে বলা হয় ডেভিয়েশন, এটা হচ্ছে ডেভিয়েশন। শেষ করে দেব, হ্যাঁ 8টায়। ওকে, সো এই ডেভিয়েশনটা আমরা নেক্সট দিন শুরু করব, যে ডেভিয়েশনটা কি বা বিচ্যুতিটা কি, ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন শুরু করব। বিচ্যুতি, যে আদর্শ অবস্থা থেকে কোন গ্যাস কতটুকু সরে যাচ্ছে, এটা পড়বো। সো এটা কিন্তু আমাদের বইয়ে নাই, বাট এটা আমি তোমাদেরকে দেখাইলাম। এটা আরেকবার বলি, এইটা হচ্ছে আইডিয়াল অবস্থার কার্ভ, হ্যাঁ, রিয়াল অবস্থায় দেখা গেল এই যে এই কার্ভটা পাওয়া যায়, ঠিক আছে। তারপরে পিওন প্রেসারে যখন দিলাম, এটা হচ্ছে ভি আইডিয়াল, এটা হচ্ছে ভি রিয়াল। তো এই প্রেসারের জন্য ভি রিয়াল ইজ গ্রেটার দেন ভি আইডিয়াল। আবার যখন P3 প্রেসারে যাচ্ছি, এরকম একটা প্রেসারে, তখন এখানে দেখো দুইটা একই, পি আইডিয়াল ইকুয়াল টু পি রিয়াল। বাট যখন তুমি P2 প্রেসারে যাচ্ছ, এইভাবে যাচ্ছ, তখন এইটা হচ্ছে তোমার রিয়ালের, এইটা হচ্ছে তোমার আইডিয়ালের, তখন কিন্তু তোমার রিয়ালটা ছোট, আইডিয়ালটা বড়। তার মানে সামটাইমস কিছু প্রেসারের জন্য তোমার রিয়াল গ্যাসের আয়তনটা বড় হয়ে যাচ্ছে, কিছু প্রেসারের জন্য তোমার রিয়াল গ্যাসের আয়তনটা ছোট হয়ে যাচ্ছে আইডিয়াল থেকে, কিছু প্রেসারের জন্য তোমার কি হচ্ছে, রিয়াল আর আইডিয়ালটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় হচ্ছে ডেভিয়েশন। তো ডেভিয়েশনটাকে জেনারেলি জেড দিয়ে লেখা হয়, বিচ্যুতি, হ্যাঁ, এটা হচ্ছে কি ভি রিয়াল ডিভাইডেড বাই ভি আইডিয়াল, এটাই হচ্ছে বিচ্যুতি, যে কতটুকু আসলে আইডিয়াল অবস্থা থেকে কতটুকু সরে গিয়েছে, আইডিয়াল অবস্থা থেকে কতটুকু সরে গিয়েছে, হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, বুঝলা? সো এটা আমরা নেক্সট দিন পড়বো ডিটেলসে, এবং জেডটা কি, জেড দিয়ে কিভাবে কাজ করে। সো আজকের লেকচারটা যারা বুঝবা না,
তাদের জন্য কিন্তু নেক্সট দিন বুঝতে খুবই অসুবিধা হবে যে জেড কিভাবে বের করে না করে। ঠিক আছে ভাই, আমাদের চ্যাপ্টার 1 2 3 আছে, বাট শিখো সেকেন্ড পেপার পার্ট পড়াচ্ছে। আচ্ছা মাসুম বা আমি বাকিদেরকে বলি, তোমাদের কি আর্কাইভ লেকচারটা পেয়েছো তোমরা? তোমরা তো হচ্ছে 27 ব্যাচ, 26 ব্যাচের জন্য যে লেকচার গুলো নেওয়া হয়েছে ওগুলো তোমরা পেয়েছো কিনা আর্কাইভ ক্লাস? যারা ফুল ভর্তি হয়েছে ফুল কোর্সে তাদের পেয়ে যাওয়ার কথা। সো পেয়ে গেলে ওগুলো দেখে ফেলো না, দেখে ফেলো, বুঝছো না? সো মানে সরকারের নতুন নিয়ম অনুযায়ী যেটা করা হয়েছে যে ম্যাক্সিমাম সরকারি কলেজগুলোতেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে শুরু করছে। সো বাংলাদেশে ভাই কেমিস্ট্রির অবস্থাটা খুবই খারাপ, মানে খুবই বাজে। নট অনলি কেমিস্ট্রি, বাংলাদেশে যে সিলেবাস সেটার ফিজিক্স বলো, হ্যাঁ, আর ম্যাথটাও মোটামুটি আছে, ফিজিক্স অবস্থাও বলা যায় 100-র মধ্যে 50-60 দেওয়া যায়, কেমিস্ট্রির অবস্থা 10ও দেওয়া যাবে না, এমনটাই হচ্ছে বাংলাদেশের বইগুলোর অবস্থা, বাংলাদেশের পড়াশোনার অবস্থা, এডুকেশন সিস্টেমে কেমিস্ট্রির অবস্থা। এডুকেশন তো নিজেই, এডুকেশন সিস্টেম বলো যে কোনো সিস্টেম করাপ্টেড হইতে 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 এত নিচে নামছে, এত নিচে নামছে। হ্যাঁ, স্কুলের টিচাররা বলে যে তোরা সারাদিন বাইরে প্রাইভেট পড়োস, ভাইদের কাছে প্রাইভেট পড়িস, ঠিক আছে, ওই উমুক টিচারের কাছে পড়িস, অমুক টিচারের কাছে পড়িস, এবং দিন শেষে কি করে, হ্যাঁ, মানে বলে যে ওদের কাছে প্রাইভেট কেন পড়িস তোরা, কেন ভাই, এটা আমার কেন বলা লাগবে? তুমি যদি এখন আমার কাছে না পড়ো, আমি কি তোমাকে যে বলবো যে তুমি আমার কাছে কেন পড়ো না? না, আমি তোমাকে কথা বলবো না, আমি কি করবো, নিজেকে ইমপ্রুভ করবো যে আমি কিভাবে পড়াইলে তুমি আমার কাছে পড়তে আসবা। দ্যাটস দ্য মেইন থিং, এন্ড দ্যাটস দ্য থিং আই ক্যান ডু। আমি তোমাকে এটা বলতে পারি না যে তুমি কেন অন্যর কাছে যে পড়ো। তুমি আজকের কোয়ার্টারের পরে যদি অন্য কোথাও চলে যাও, আমি কি তোমাকে যে বলবো যে তুমি কেন আমার কাছে পড়লা না? না, আমি তখন কি করব, তখন আমার কাছে আসবে যে শিশিরের ক্লাস করার পরে এতজন স্টুডেন্ট চলে গিয়েছে, তখন আমি কি করব, আমি নিজেকে ইমপ্রুভ করব। ঠিক আছে, আমি 100টা বই পড়বো, আমি বাইরের বই পড়বো, দেশের বই পড়বো, বিদেশের বই পড়বো, আমি ক্লাস করবো আদার্স কারো, বাট আই হ্যাভ টু ইমপ্রুভ মাই সেলফ। আমাদের দেশের শিক্ষকদের একটা বদ্ধমূল ধারণা যে অনেক খাটাখাটনি করছি সারা জীবনে, টিচার হয়ে গেছি, এখন আমাকে আর পড়াশোনা করা লাগবে না। একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ক্লাসে যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যাইতে হবে, যাইতেই হবে। ঠিক আছে, না গেলে হবে না, অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতটুকু পারা যায় সময় দেখে যাইতে হবে। অ্যাটলিস্ট আমি ক্লাসে কি পড়াবো মাইন্ড স্থির করে যাইতে হবে। দেখছি আমি সরকারি স্কুলে আমাদের সময়, ঠিক আছে, ম্যাক্সিমাম টিচার হচ্ছে ইয়া করে যায় না যে ক্লাসে কি পড়াবে সেটা ডিসাইড করে যায় না, ওই শেষে যে যতটুকু মনে হয় ঢোকার পরে যে পড়াইলে পড়াইলাম, না পড়াইলে নাই। ঠিক আছে, কলেজে কি জগা খিচুড়ি করে পড়াই তা তো দেখছি। হুম, এক এক টিচার একটা শুরু করে, আরেক টিচার আরেকটা শুরু করে, কোথ থেকে কি যায়, দুই দুই ক্লাসে লেকচার শেষ, হ্যাঁ, তার ভিতরে পরীক্ষা, তার ভিতরে এই এই ওই, মানে একদম পুরো বাজে অবস্থা। তো এই সিস্টেম গুলো নিয়ে আসলে কিছু বলার নাই, তোমাদেরকেও কথা বলার মানে বলার মতো তোমরা না, হ্যাঁ, আর আমরা বলতে গেলে সমস্যা। ঠিক আছে, সো আসলে এগুলো স্টুডেন্ট সাইড থেকে কথাগুলো আসতে হবে, বুঝলা? সো কলেজে যে সিলেবাস গুলো দিচ্ছে, মানে এক এক কলেজ এক এক সিলেবাস কেন দিচ্ছে আই ডোন্ট নো, এটা একটা অথরাইজড ওয়েতে আগানো উচিত। বাংলাদেশের সবগুলো কলেজ একটা সার্টেন সিলেবাস ফলো করবে, অর্ধবার্ষিক পরীক্ষা বা যেটাকে বলা হয় বার্ষিক পরীক্ষা পর্যন্ত আরেকটা সার্টেন সিলেবাস ফলো করবে, এভাবে চলবে। কারণ দিন শেষে তো সব কলেজগুলো তো মানে সামহাও পুরো এই দেশের আন্ডারে বা মানে সরকারের মানে সরাসরি সরকারি না হইলেও সরকারের আওতাভুক্ত তো হয়, তাই না? অ্যাটলিস্ট মেনে চলা উচিত সরকারি যেগুলো আছে। হ্যাঁ, তো এখানে আসলে কিছু করার নাই, এই জন্য আমরা আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দিয়েছি তোমাদেরকে, যে যদি না মিলে তাহলে তুমি আর্কাইভ ক্লাস পুরোটা করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, এবং নেক্সট ক্লাসে আমরা বিচ্যুতিটা পড়বো এবং হচ্ছে অম্ল ক্ষার, আরহেনিয়াস অ্যাসিড, আরহেনিয়াস বেজ, এগুলো পড়বো, এবং তারপরে সিকিউ এমসিকিউ অ্যাডভান্স প্রবলেম সলভিং, ওইখানেও আমরা ছোট ছোট কিছু থিওরি পড়বো এবং পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলবো। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।